আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল চাইল্ড কেয়ারের আজকের এপিসোডে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাইদ আহমেদ এবং আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটি হলো ভিজুয়াল স্কিলস। ভিজুয়াল স্কিলস নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে আছেন শবনম মুস্তারি, সিনিয়র অকুপেশনাল থেরাপিস্ট। শবনম, আপনাকে স্বাগত জানাই আরো একবার স্পেশাল চাইল্ড কেয়ারে। এবং ধন্যবাদ ভাই আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। জি, না অবশ্যই, অবশ্যই। এবং আমরা আপনাকে অনেক ধন্যবাদ, কেননা আপনি আমাদের এই প্ল্যাটফর্মটা শুরু থেকেই আছেন। আমাদের সাথে বেশ কয়েকটি পর্ব করেছেন এর আগেও এবং আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন, বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এবং আমরা আমাদের শুরুতেই আপনার সম্পর্কে একটু জানতে চাই। যদিও আপনাকে সবাই চিনেন, তারপরেও একটু জানতে চাই আপনার সম্পর্কে, কাজ সম্পর্কে, কোথায় কাজ করছেন এবং মূলত কি কাজগুলো আপনি করে থাকেন। এরপর আমরা আমাদের আজকের যে টপিক ভিজুয়াল স্কিল, সেই বিষয়ে আমরা আলোচনায় চলে যাব। আবারও ধন্যবাদ ভাইয়া। আমি শবনম মুস্তারি। আমি আমার বিএসসি ইন অকুপেশনাল থেরাপি কোর্সটি করেছি সিআরপি থেকে, যেটা ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে, এবং আমি মাস্টার্সও কমপ্লিট করেছি জেরন্টোলজির উপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার কাজের অভিজ্ঞতা অলমোস্ট 9 ইয়ার প্লাস, এবং লাস্ট 3 ইয়ার্স 9 ইয়ার্স এর মধ্যেই আমার স্পেশাল সেক্টরে কাজ করার অভিজ্ঞতা। কিন্তু প্রথম 5 বছর আমি ডিরেক্টলি কাজ করেছি সাইকো সোশ্যাল। সেখানে কিছু পার্ট ছিল আমার কাজের, যেটা ছিল স্পেশাল বাচ্চাদের রিহ্যাবিলিটেশন প্ল্যান করা, তাদের ট্রিটমেন্ট প্ল্যান করা, তাদেরকে ট্রিটমেন্ট গাইডলাইন দেওয়া, এবং একটা হয়তো ডিরেক্টলি ট্রিটমেন্টের আমাকে ইনভলভ হতে হয়েছে। লাস্ট 2 to 3 ইয়ার্স আমি একদম অতপ্রতভাবে আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি, এবং যেটা হচ্ছে আমি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বাচ্চাদের সাথে প্র্যাকটিস করছি। এবং এই প্র্যাকটিসটা আমি যে প্রতিষ্ঠানের সাথে করছি সেটা মিরপুর রিয়ান বাংলাদেশের সাথে আমি এখন আছি। আমি রিয়ান বাংলাদেশে 6 দিন বসছি, আর অনলাইনে বসছি প্রতিদিনই বসছি অনলাইনে, সেটা 6টার পর, এবং ফ্রাইডে যে কোনো সময় আমি সকাল 9টা থেকে বিকেল 4টা 5টা পর্যন্ত আমি অনলাইনে বসছি। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আমার কাজের অনেক রিপোর্ট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আমাদের আজকের যে টপিক অর্থাৎ ভিজুয়াল স্কিলস, সেটাই যেতে চাই। আমরা একটা জিনিস আমরা শুরু থেকে আমরা যেটা করার চেষ্টা করছি, সেটা আমি আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে অনেকেই ধরনের প্রশ্ন করছেন যে এতগুলো পর্ব কেন, বা এতগুলো অনুষ্ঠান, বা এতগুলো এপিসোড কেন। এই বিষয়টা আমরা একটুখানি ক্লিয়ার করতে চাই যে স্পেশাল চাইল্ড কেয়ার যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সাথে সম্পর্কিত ব্যক্তি এবং বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি। এখন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে শুধুমাত্র অটিজম কিন্তু বলছি না, আমরা একেবারে নিউরো ডেভেলপমেন্টের ডিসঅর্ডার যত আছে সবগুলোকে আমরা কভার করার চেষ্টা করছি। এবং আপনারা খেয়াল করেছেন যে আমরা প্রায় আপনার 100টার উপরে আমরা এ পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপরে এপিসোড করেছি। এবং সেখানে যেরকম স্পিচ অকুপেশনাল থেরাপি আছে, সেটার সাথে ছিল সাইকোলজিক্যাল বিষয়গুলো, এমনকি কিছুদিন আমরা ফিজিক্যাল এডুকেশন করেছি, কাজ করেছি। এবং আমরা আমাদের কাজের ধরনের মধ্যেও যেমন আমরা বাচ্চাদের সম্পর্কে জানতে চাচ্ছি, যেমন কিছুদিন আগে আমরা আমরা কয়েকটি বাচ্চা তার বাবা মায়ের সাথে কথা বলছি, যেরকম তাদের সম্পর্কে যেমন জানছি, একইভাবে আমরা কিছুটা একাডেমিক বিষয়ের দিকে যাওয়ার চেষ্টা করছি। মানে কিছুটা একাডেমিক, কিছুটা রিসার্চের দিকে যাওয়ার চেষ্টা করছি, যে এই যে আমরা যে বাবা মা হিসেবে আমরা আমাদের বাচ্চাদের এই ট্রিটমেন্ট বলেন বা ম্যানেজমেন্ট বলেন, এই কাজগুলো করতে গিয়ে কিন্তু আমরা অনেক ধরনের টার্মের মুখোমুখি হচ্ছি, যেগুলো আমরা ভালো মতো জানি না। এখন স্পেশাল স্কুল বা সেন্টারে গিয়ে আপনারা যখন খুব ব্যস্ত থাকেন, ওই অবস্থায় আপনাদের সাথে কথা বলার সুযোগও কিন্তু খুব একটা থাকে না, আপনাদেরও কিন্তু আমাদের সাথে কথা বলার সুযোগ থাকে না, কারণ সেখানে একটা টাইম টেবল থাকে, একটা টার্গেট থাকে, তাই না? তো আবার অনেক বাবা মায়ের পক্ষেই যে খুব পড়ালেখা করে বের করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই, সেটা সময়ের স্বল্পতা বলেন বা যে কারণে। তো আমরা এই যে আনুষঙ্গিক যে বিষয়গুলো, যেমন কিছুদিন আগে অ্যাপ্রাক্সিয়া নিয়ে আমরা একটা মানে সেশন করেছিলাম, যেটা স্পিচ থেরাপির সাথে রিলেটেড। আজকে এরকম ভিজুয়াল স্কিলস নিয়ে আমরা করতে চাচ্ছি। সুতরাং আমরা একটা মানে বাবা মায়ের জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন, সেই বিষয়গুলোর উপর আমরা
মানে মনোযোগ মানে গুরুত্ব দিতে চাচ্ছি, এবং সেটা আপনাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে এই জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে বলুন, যেগুলো আসলে বলতে কি বোঝায়। তাহলে কি হবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হলে আমরা আপনাদের কাজগুলো বুঝতে পারবো এবং সেটার গুরুত্বটাও বুঝতে পারবো। তো সেটার আমি আর বেশি কথা বাড়াবো না। মূল যে বিষয়টা আজকে যেটা টপিক সেখানে যেতে চাই, যে এই বিষয়টা আসলে এটা 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 কি, এটা বলতে আমরা কি বোঝাই, এবং সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের সাথে সম্পর্কটা কি, এবং কিভাবে ভিজুয়াল স্কিল গুলো ডেভেলপ করা যায়, সে বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। ওকে ভাইয়া, তাহলে আমরা সরাসরি যদি আমরা আজকের আমাদের টপিকসে যাই, জি আমি আপনাদের দেখানোরও চেষ্টা করব বলার সাথে সাথে, জি যে যাতে আপনাদের আমার সাথে সাথে একটু দেখেও অনেক সময় দেখা যায় তাহলে দুইটা হলো, একটা আমাদের এবং সাথে সাথে যদি আপনাদের দেখেও যদি কোনো এখান থেকে আপনারা পিক আউট করতে পারেন কোনো ইনফরমেশন, তাহলে দুইটা অপশনই আমাদের রইলো। একদম যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্যারেন্ট গ্রুপ, যেহেতু তারা আমরা একটা বাচ্চাটাকে হ্যান্ডেল করছি, কিছু কাজ করে দিচ্ছি, এবং আমরা সবসময় বলি আমরা এমডিটিটি টিমে কাজ করি এবং করার চেষ্টা করি। সেখানে প্যারেন্টস গ্রুপ একটা আমাদের বড় একটা মানে মেজর একটা ভূমিকা পালন করে। সেক্ষেত্রে যদি আমরা টার্ম বলেন সার্ভিস গুলোকে যদি ডিটেলস প্যারেন্টস ব্যাপারে, এটা অনেক টাইম প্যারেন্টস এর কাছেই বাচ্চাটা থাকে, তাহলে হচ্ছে প্যারেন্টস বাচ্চাটাকে ওইভাবে হয়তো সময় পাচ্ছে, বাট ওকে কিভাবে যে ডিল করবে, ওকে সার্ভিসটা কিভাবে দিবে, ওভাবে অনেক প্যারেন্টস আমাদেরকেও বলে যে আপা আমার সময় আছে, বাট আমি ওর সাথে কি কাজ করব, কখন কি কাজ করব, কিভাবে করলে ওর কোন দিকটা আগাবে আমি সেটা বুঝে উঠতে পারছি না। তো সেরকমই যে এই বিষয়গুলো আমি এর জন্য একটু মানে অত মেডিকেল টার্ম ইউজ না করে কিংবা একদম টার্মোলজিক্যাল টার্মগুলো ইউজ না করে আমাদের মতো করে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে হচ্ছে আমাদের যে মেইন টার্গেট ওই গ্রুপটা যেন একটু হলেও মানে উপকৃত হয় এই বলার আমাদের এই যে সেশনটা নিচ্ছি সেশনের মাধ্যমে। একদম সোজা বাংলা ভাষা যেমন ভিজুয়াল স্কিল বলতে আমরা বলি যে ইন্দ্রিয় দক্ষতা, আমরা যেটা দেখছি ভিজুয়াল মানে আমরা যে আমাদের আমরা নিউরো ডেভেলপমেন্টের বাচ্চাদের সাথে যখনই বাচ্চাদের কথা আসতেছে আমরা বলতেছি যে তাদের সেন্সরি অনেক ইস্যু আসতেছে, সেন্সরি ইস্যু এই কথাটা আমরা সবাই পরিচিত। আমার যদি যার স্পেশাল বাচ্চা আছে সেই সেন্সরি ইস্যুটার সাথে এই শব্দটার সাথে পরিচিত, যে তার এই প্রবলেম আছে, এই সেন্সরিতে প্রবলেম আছে। এবং আমরা জানি আমাদের মধ্যে 7টি সেন্স এক্সটার্নালি কাজ, 7টি সেন্স আমরা কম্বিনেশনের মাধ্যমে সকল কাজকেই আমরা হচ্ছে একটা হচ্ছে রিসিভ করার পর একটা অ্যাক্টিভিটিতে রূপ দিই, কিংবা একটা মানে আমরা আউটপুটে আমরা রূপান্তরিত। ওই 7টা সেন্সের একটি হচ্ছে ভিজুয়াল সেন্স, এবং এই সেন্সটা কিভাবে আমরা কাজে লাগিয়ে, এবং অনেক বড় একটা অর্থে এই সেন্সটা কাজ করে, যে আমরা যখনই যে ইনফরমেশন গুলোই দেখছি আগে আমাদেরকে দেখতে হচ্ছে, দেন ওটা আমার ব্রেনে প্রসেস হচ্ছে, দেন ওটা প্রসেস হওয়ার পরে ওই অনুপাতে আমাকে আউটপুট দিচ্ছে। সেইটা হচ্ছে একদম নর্মাল সেন্সে যদি বলি আমরা চোখে ইন্দ্রিয় দক্ষতার মাধ্যমে কি কাজ করতে পারছি, কিংবা আমি দেখে ওটাকে কিভাবে আমি আউটপুটটা দিচ্ছি, সেটি আমাদের ভিজুয়াল স্কিলের মধ্যে পড়বে। এটার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আমি চেষ্টা করব বাই দিস টাইম আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। বা এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমাদের হয়তো কমেন্ট করার অপশন আছে, জয়েন করে কোশ্চেন করার অপশন আছে, অবশ্যই আপনারা আমাদেরকে সাথে জয়েন করে আমাদেরকে কোশ্চেন করবেন। চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সরাসরি অ্যান্সার দিয়ে আপনাদের সাথে আমরা পার্টিসিপেট করার জন্য। আমরা যদি সামনে আগাই তাহলে দেখা যাবে যে ভিজুয়াল স্কিল গুলোর সাথে সাথে আমরা এখানে 7টা স্কিল, মূলত ভিজুয়াল স্কিলে আমরা কথা বলবো, 7টা স্কিল নিয়ে কথা বলবো। তো এই 7টা স্কিলের মধ্যে সব বাচ্চার যে সব স্কিলে প্রবলেম থাকবে তা না, আমাদেরকে আগে আমার বাচ্চা সম্পর্কে কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে নিতে হবে। ভিজুয়াল স্কিলে যাওয়ার আগে আমি বলি যে প্রথমে বাচ্চার প্যাথোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা চোখে, সেটা আমাকে কনফার্ম হয়ে নিতে হবে। 3টা বিষয় আমরা ভিজুয়ালের বিষয়ে কনসার্ন দিব। একটা হচ্ছে যে ওর চোখে আগে কোনো প্যাথোলজিক্যাল প্রবলেম রয়েছে কিনা, যদি প্যাথোলজি, এর জন্য আই টেস্ট করাই নিতে হবে কোনো আই স্পেশালিস্টের সাথে, যে কোনো পাওয়ারে কোনো প্রবলেম আছে কিনা, কাছের দূরের জিনিস দেখতে প্রবলেম আছে, যেটা টোটালি প্যাথোলজিক্যাল মানে কনসেন্ট্রেশন, এই জিনিসটা আমাদেরকে দেখে নিতে হবে। আমার স্পেশাল যে ভিশনের ক্ষেত্রে বাচ্চার সেন্সটা কেমন আছে, সে কি হাইপার সেন্সিবল, হাইপোসেন্সিবল। কারণ আমরা সবসময় যে কোনো সেন্স নিয়ে যখন কথা বলছি আমাদের দুইটা ইস্যু উঠে আসছে, সে হাইপার আর হাইপো, সে এটাতে কি বেশি সংবেদনশীল না কম সংবেদনশীল,
এই জিনিসটা আমাদেরকে দেখে নিতে হবে। আর এই জিনিসটা যদি আমরা, যেহেতু অ্যাজ এ প্যারেন্ট গ্রুপ হিসেবে আপনি বোঝার কথা না, তো এইটা চেক করার জন্য আপনি কোনো সেলফ ইন্টিগ্রেশন থেরাপিস্ট অথবা অকুপেশনাল থেরাপিস্টের সাথে কনসাল্ট করতে পারেন, যে আপা আমার বাচ্চার ভীষণে আমি কিভাবে, আমার বাচ্চা কি হাইপোসেনসিটিভ রয়েছে না হাইপার সেনসিটিভ, তার ভীষণে এই রিলেটেড কোনো মানে সেন্সরি ইস্যু রিলেটেড কোনো প্রবলেম নেই। যদি এই দুইটা জিনিস পারফেক্ট থাকে, দেন হচ্ছে আমরা আমাদের নেক্সট স্টেপে আগাবো, যে তার ভিজুয়াল স্কিল। কারণ ভিজুয়াল স্কিলটা প্রত্যেকটা অ্যাক্টিভিটি রিলেটেড, তার অ্যাক্টিভিটির সাথে লিঙ্ক। কারণ ভিজুয়াল স্কিলের মাধ্যমে সে তার ডেইলি লিভিং এ অ্যাজ এ অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে তো এডিএলস গুলোর দিকে ফোকাস করি। তার ডেইলি লিভিং এর স্কুলিং এর কাজ, তার হাউস হোল্ডের কাজ, তার প্লে গ্রাউন্ডের কাজ, তার একাডেমিক কাজ, সকল কাজই এই ভিজুয়াল স্কিলের সাথে রিলেটেড। কারণ সবকিছু তাকে চোখে দেখে দেন ওইটাকে প্রসেস করতে হয়। তো এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি যে তার প্যাথোলজিক্যাল টেস্টটাকে কনফার্ম করতে হবে, দেন ভিজুয়াল স্কিলস গুলো তার কনফার্ম ঠিক আছে কিনা, সেটাও একজন প্রফেশনাল অকুপেশনাল থেরাপিস্ট অথবা প্রফেশনাল ভিজুয়াল স্কিল নিয়ে করেন, তাদের সাথে আপনাকে কনসাল্ট করে নিতে হবে। এখন যদি যাই আমরা, যে আসলে ভিজুয়াল স্কিলসটা কি, আমরা বলতেছি যে ভিজুয়াল স্কিল, যেটা আমরা ভিজুয়াল পারসেপশন বলি, যে ভিজুয়াল পারসেপশন একদম সরাসরি একাডেমিক বলি, visual perception refer to group of visual cognitive skill used to extracting and organizing the environment and fitting it with our other sensory modalities in higher cognitive function. Easily যে আমরা নিচ্ছি চোখে একটা লার্জ ইনফরমেশন, আমরা যেখানেই তাকাচ্ছি ইনফরমেশন যাচ্ছে, আমি দেখছি কালার দেখছি, আমি বিভিন্ন প্যাটার্ন দেখছি, বিভিন্ন অবজেক্ট দেখছি, বিভিন্ন অ্যানিমেলস দেখছি, যেটাই দেখছি সেটাই আমি চোখেই দেখছি, এটা আমার ব্রেনে যাচ্ছে, অন্যান্য সেন্সরি মডালিটি গুলোর মাধ্যমে এগুলো প্রসেস হচ্ছে, দেন আমি একটা ওটা রেসপন্স আমি করতে পারছি। এইটাই হচ্ছে আমার ভিজুয়াল পারসেপশনের মেইন ডেফিনেশন। আরো যদি ইজিলি বলি, যে ভিজুয়াল পারসেপশন রেফার টু দ্য ব্রেন অ্যাবিলিটি টু মেক সেন্স অফ হোয়াট দ্য আই অ্যাকচুয়ালি সি, যে আমার চোখে অ্যাকচুয়ালি কি দেখছে সেইটাই রেসপন্স করছে, আমি কাজে যে রেসপন্স করছি সেটা হচ্ছে আমার ভিজুয়াল পারসেপশন। নেক্সট যদি এখন আমি সরাসরি, আমরা বললাম যে ভিজুয়াল পারসেপশনে আমাদের 7টা স্কিল রয়েছে, মেইনলি 7টা স্কিল আমরা বাচ্চাদের ফোকাস করে থাকি, যে চেক করে থাকি যে 7টা স্কিল তার ঠিক আছে কিনা। এই 7টা স্কিল যদি তার ঠিক থাকে, তাহলে হচ্ছে দেখা যায় তার ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি পারফরমেন্স গুলোতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আর যদি কোনো তার পারফরমেন্স এরিয়াতে কোনো অ্যাক্টিভিটি লেভেলে প্রবলেম হয়ে থাকে, সেটা হতে পারে একাডেমিক স্কিল, সেটা হতে পারে তার প্লে স্কিল, সেটা হতে পারে তার ড্রেসিং স্কিল, হতে পারে তার ইটিং স্কিল, যে কোনো স্কিলে যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে হচ্ছে সেটা আমাদের আইডেন্টিফাই করে বের করতে হবে যে ভিজুয়াল স্কিলের যে কম্পোনেন্ট গুলো রয়েছে তার কোনোটার মধ্যে তার মানে কোনো ল্যাকিংস রয়েছে কিনা, এটাকে আমাকে ক্রস চেক করে দেখে নিতে হবে। আমরা যদি প্রথমটার মধ্যে যাই, সেটা হচ্ছে ভিজুয়াল মেমোরি, আমি চোখে দেখে সেটা আমি আবার মেমোরাইজ করতে পারছি কিনা, সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল মেমোরি। এখানে বলেছে যে the visual skill that allow us to record or and retrieve information, এটা হচ্ছে ভিজুয়াল মেমোরি, যে আমি এটাকে দেখবো, আমার চোখে দেখবো, এটাকে আমার রেকর্ড থাকবে, আমার ব্রেনে স্টোর থাকবে, এবং প্রয়োজন অনুপাতে এটাকে আমি রিকল করতে। এখানে যদি ছবিতে আমরা দেখি, এখানে ছবিতে কিছু প্যাটার্ন দেয়া আছে, দেখা যায় অনেক সময় আমরা বাচ্চাদের যদি এক্সামের কথা বলি, যে বাচ্চাকে অনেক সময় দেখা যায় ড্রয়িং শেখানো হয়েছে, যে সে একটা সার্কেল আঁকা শিখবে, তার এক্সামে আছে, আমি বাসায় তাকে সার্কেল আঁকা শিখাইলাম, ঠিক আছে, যেটা সার্কেল প্যাটার্ন, তার পরীক্ষায় আসলো সার্কেল প্যাটার্ন, সে যে সার্কেল প্যাটার্ন শিখেছে সেটা হচ্ছে তার রেকর্ড করে রাখলো তার ব্রেনে, এবং তার এক্সামে বসে যখন সে এটাকে আবার বলে দিতে পারবে কিংবা এঁকে দিতে পারবে, দেখে দেখে হোক, বোর্ডে দেখে হোক, কিংবা বলতে পারবে যে এইটাই সার্কেল, কপি করতে পারবে, সেটা হচ্ছে তার ভিজুয়াল মেমোরি। কিংবা ধরেন আমি হচ্ছে বোর্ডে তাকে হচ্ছে দেখ এটা সার্কেল, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল দেখানোর পরে আমি এটা সরিয়ে নিলাম, তোমাকে বললাম যে হচ্ছে বাচ্চাকে বললাম তুমি এখন কি দেখছো সেটা আবার আমাকে এঁকে দাও, যে সে এঁকে দিতে পারে, তাহলে এটা হচ্ছে তার ভিজুয়াল মেমোরি, যে সে ভিজুয়ালি মেমোরাইজ করতে পারছে বিষয়টা বা শুনে। এর মধ্যে সাইদ ভাই আপনার কোনো কোশ্চেন আছে? সাইদ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
ওকে, আমরা কনভারসেশন চালিয়ে যাই। এটা কেন ইম্পর্টেন্ট, ভিজুয়াল মেমোরিটা কেন ইম্পর্টেন্ট? ভিজুয়াল মেমোরিটা ইম্পর্টেন্ট এই কারণে, এখানে বলেছে চিলড্রেন নিড এডিকুয়েট ভিজুয়াল মেমোরি টু ফাংশন প্রপারলি ইন স্কুল অ্যান্ড হোম। যে কোনো ফাংশন এডিকুয়েটলি করতে গেলে বাচ্চার ভিজুয়াল মেমোরিটা প্রয়োজন হয়। দ্য অ্যাবিলিটি টু রিমেম্বার হোয়াট উই সি ইট ইম্পর্টেন্ট টু প্রসেস শর্ট টার্ম মেমোরি টু লং টার্ম মেমোরি। ভিজুয়াল মেমোরিটা এই কারণে প্রয়োজন, যখন তাকে আমি ছোট ছোট কাজগুলা মনে রাখতে হেল্প করব, এই ছোট ছোট কাজগুলো আস্তে আস্তে এটা তার বড় সময়ে, যে এখন সে 2 সেকেন্ড পরে সে আমাকে রিকল করে দিতে পারছে একটা কাজ, দেখা যাবে সে আস্তে আস্তে এটা হয়তো আমাকে 5 মিনিট পরে রিকল করে দিতে পারছে, কিংবা হাফ অ্যান আওয়ার পরে রিকল করে দিতে পারছে, কিংবা সে আমাকে 1 ঘন্টা পরে রিকল করে দিতে পারছে। এই জন্য ভিজুয়াল মেমোরিটাকে আমাকে প্র্যাকটিস করাতে হবে এই কারণে, যাতে তার শর্ট টার্ম মেমোরিটাকে আমরা লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে পারি। এছাড়াও রয়েছে যে আমাদের ডেইলি লিভিং যে কোনো কাজ কমপ্লিট করার জন্য আমাদের ভিজুয়াল মেমোরিটা প্রয়োজন। দেখা যায় এখানে বলা হয়েছে যে কখন যদি আমরা বলি অনেক সময় অনেক বাচ্চাকে যে তুমি তোমার ড্রয়ার থেকে তোমার নীল গেঞ্জিটাই নিয়ে আসো, সেটা যদি সে আনতে পারে, কিংবা চলো এখন হচ্ছে তোমার হচ্ছে শু সেলফ থেকে শুটা নিয়ে এসে পড়ো, এগুলো যদি সে কমপ্লিট করতে পারে, তাহলে হচ্ছে এই কাজগুলো কমপ্লিট করার জন্য ভিজুয়াল মেমোরির প্রয়োজন। আর এগুলো যদি সে কমপ্লিট করতে না পারে, তাহলে আমাকে বুঝতে হবে আমার বাচ্চার ভিজুয়াল মেমোরিতে কোনো ল্যাকিংস রয়েছে। এবং যেটা হচ্ছে যে আমরা কিভাবে তাহলে হচ্ছে বাচ্চাদের ভিজুয়াল মেমোরিটা আমি ইমপ্রুভ করব। আমি বুঝতে পারলাম যে আমার বাচ্চার ভিজুয়াল মেমোরিতে প্রবলেম রয়েছে, কিংবা আমি আইডেন্টিফাই করলাম যে তার ভিজুয়াল মেমোরির ল্যাকিংস রয়েছে, তাহলে কিভাবে আমি ইমপ্রুভ করব? আমাদের মেইন প্যারেন্টসদের কোয়ারি থাকে যে আমি এটা কি আমরা বলে দেই যে প্রবলেম রয়েছে, বলে দেওয়ার পরে তাদের কোয়ারি থাকে যে আমরা কিভাবে ইমপ্রুভ করব। যে যথেষ্ট পরিমাণ ভিজুয়াল কিউ দিতে হবে, তাকে শর্ট করে দিতে হবে। প্রথম অবস্থায় ভিজুয়াল কিউ দিয়ে দিতে হবে তাকে, যে হ্যাঁ তুমি সার্কেল আঁকবে, কিন্তু হচ্ছে দুইটা সার্কেল আঁকবে, তাহলে সার্কেলটা কি হয়, গোল হয়, ওইভাবে কিউ দিয়ে দিতে হবে, ভিজুয়ালি বলে দিতে হবে। দেন হচ্ছে একদম যখন বলবেন বাচ্চাকে ভিজুয়ালি দেখাবেন, এবং ওই সময় দেখানোর সময় অবশ্যই লাউডলি তাকে মানে অডিটোরিও একটা স্টিমুলেশন দিবেন, যে আমি ভিজুয়ালি তাকে দেখাচ্ছি সার্কেল, এটা তাকে অডিটোরিও আমাকে দিতে হবে এটা সার্কেল, তাহলে সে অডিটোরিও একটা স্টিমুলেশন পেলো এবং ভিজুয়ালিও পেলো, দুইটার একটা কম্বিনেশন করে সেটা রেসপন্স করতে পারবে। যতটা ক্লিয়ার, অর্গানাইজ এবং শর্টলি বাচ্চাকে আমার ইনফরমেশন দিতে হবে। যখন বাচ্চাকে আমি ইনিশিয়ালি ভিজুয়াল মেমোরিতে ট্রেন আপ করবো, যতটা ক্লিয়ার, আবার যতটা ক্লিয়ার সম্ভব, যতটা অর্গানাইজ ওয়েতে এবং শর্টলি ইনফরমেশন আমার তাকে দিতে হবে, যাতে সে অল্পতে রিসিভ করতে পারে। দেন বাই দিস টাইম তাকে ওইটাকে আমরা টু ডিটেলস করব, লং করব, বাট প্রথমে অবশ্যই আমাকে শর্ট, ক্লিয়ার এবং অর্গানাইজ ওয়েতে ইনফরমেশন গুলো দিতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা কিছু মেথড ইউজ করি ভিজুয়াল মেমোরির ক্ষেত্রে, আমরা বলি যে বাচ্চাকে আমি কাইনেস্থেটিক অ্যাপ্রোচে ইউজ করতে পারি, যে বাচ্চাকে আমি যেটা শিখাচ্ছি তাকে হাতে কলমে ধরে, যেটা সার্কেল শেপটা আমি বলতেছি এঁকে দিচ্ছি, মুখে বলছি এটা সার্কেল, বাট সার্কেল শেপটা কাগজে অথবা একটা কাঠের টুকরায় অথবা একটা ককশিটে অথবা কোনো কিছু এঁকে তাকে আমি ধরাবো, যেটা দেখো সার্কেলটা এই শেপের হয়, যেটাকে হাতে কলমে শিক্ষা বলে, তাকে ধরে কাইনেস্থেটিক মেথড যেটাকে অ্যাপ্রোচ বলা হয়। যেমন তাকে বাচ্চাটাকে ইনিশিয়ালি কাইনেস্থেটিক অ্যাপ্রোচে আগাবো, তাকে আমি তার সাথে কাজ করব, তাকে ইনভলভ করে, তাকে ফিজিক্যালি ইনভলভ করে, তাকে কাছে রেখে, তাকে দিয়ে, তাহলে হচ্ছে বাচ্চাটা দেখা যাবে যতটা আমি শুধু বলছি তাকে দূর থেকে বলছি, দেখাচ্ছি, আমি একে দেখাচ্ছি, বাট ওর কোনো ইনভলভ নাই, সে কেটে দেখা যাবে ও যতটা রিসিভ করে, যদি আমি ওকে দিয়ে ওর হাত দিয়ে করিয়ে দিই, তাহলে ও এর চেয়ে বেশি রিসিভ করবে। ঠিক আছে, এই অ্যাপ্রোচ গুলো আমরা এইভাবে আমরা বাচ্চাদের সাথে আস্তে আস্তে ভিজুয়াল মেমোরির জন্য আগাতে পারি। এছাড়া আরো কিছু টেকনিক রয়েছে যেভাবে হচ্ছে আমরা ভিজুয়াল মেমোরির ইমপ্রুভমেন্ট করতে পারি বাচ্চার সাথে কাজ করে। যেমন প্লে সিম্পল ম্যাচিং গেম উইথ কার্ড, অবভিয়াসলি ম্যাচিং, যেমন হচ্ছে আমরা পাজল ম্যাচিং করি, বিভিন্ন শেপ ম্যাচিং গেমগুলো আমরা বাচ্চাদের সাথে ভিজুয়াল মেমোরি ইমপ্রুভমেন্টের জন্য খেলতে পারি। তারপর হচ্ছে বাচ্চাকে আমরা কোনো ছবি দেখালাম, একসাথে একটা ছবি, সিম্পলি কোনো ছবি দেখালাম, তার সাথে আমরা কথা বললাম যে এটা একটা গাছের ছবি, গাছে দেখো সবুজ পাতা আছে, ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি ছবিটাকে কাভার করে, যে আমরা এতক্ষণ কি নিয়ে কথা বলেছি সে রিকল করতে পারে কিনা, যে দেখিয়েছি তার সাথে আমি ছবিটা নিয়ে গল্প করলাম কিছুক্ষণ, দেন আমি ওই ছবিটাকে কাভার করে দিলাম এবং তাকে বললাম, বলো আমরা এতক্ষণ কি বলেছি, কি দেখেছি। সে যদি রিকল করতে পারে, তাহলে সে ভিজুয়ালি যা দেখেছে সেটা মেমোরাইজ করে আমাদেরকে বলতে পারলো, এটাই হচ্ছে ভিজুয়াল মেমোরি। এছাড়া মিসিং গেম বিভিন্ন, মানে একটা ট্রেতে আমি 2টা কিংবা 3টা খেলনা নিলাম, ওর সাথে খেললাম,
তিনটা, একটা হাতি, একটা হচ্ছে বিড়াল অথবা অন্য একটা কিছু নিয়ে খেললাম। দেন কিছুক্ষণ খেলার পরে ওকে বললাম তুমি চোখ বন্ধ করো, ওইখান থেকে একটা খেলনা আমি সরিয়ে নিলাম। ওর তখন ওর চোখ যখন খুললো, এখানে তিনটা খেলনা ছিল, আর একটা খেলনা কি ছিল, কোনটা হারাই গেল, সে যদি রিকল করে বলতে পারে তিনটা থেকে একটা খেলনা মিসিং খেলনাটা কি, তাহলে সে রিকল করতে পারছে। কিংবা এই ওয়েতে আমরা ওর সাথে প্লে করে করে এই জিনিসগুলো আমরা ওকে ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে। দেন হচ্ছে আরেকটা হচ্ছে যে ভিজুয়াল মেমোরি গেম, যেটা যে আমি ওকে তিনটা জিনিসই দেখালাম, যে এটা হচ্ছে হলুদ হাতি, এটা নীল হাতি, এটা এটা অন্য তিনটা জিনিস যে কোনো অবজেক্ট দেখালাম। দেন আমি তিনটাই সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে এখন জিজ্ঞেস করলাম ওকে যে তুমি কোন তিনটা দেখেছো, কি দেখেছো আমাকে একটু বলো। ও যদি বলতে পারে কিংবা বলতে না পারে, তাহলে আমরা মানে রিপিটিটিভ টাইম এই কাজগুলোর সাথে করবো, সিভারেল টাইম, অনেক সময় দেখা যায় 1000 টাইম করতে হতে পারে, মোর দেন 1000 টাইম করতে হতে পারে, ডিপেন্ড করে বাচ্চার মানে ল্যাকিংস এর উপর, সে কতটুকু তার নিড আছে, কতটুকু তার ল্যাকিংস আছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, বাচ্চাকে ইজি ওয়েতে, সিম্পলি ওয়েতে বাচ্চার সাথে কাজ করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওর এই স্কিলটা ওর মধ্যে ইনবিল্ট না হচ্ছে। কারণ এই আমাদের বাচ্চাদের একাডেমিক স্কিলের জন্য, তার ডেইলি লিভিং এর এডিএলস পারফরমেন্সের জন্য ভিজুয়াল মেমোরি স্কিলটা খুবই দরকার। এর জন্য এই স্কিলটার উপর আমাদের অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্সই দিতে হবে। দেন তারপর যেই কম্পোনেন্টটা রয়েছে সেটা হচ্ছে ভিজুয়াল সিকোয়েন্সিয়াল মেমোরি। এটা অনেক রিলেটেড টু ভিজুয়াল মেমোরির সাথে। ওইটা হচ্ছে ভিজুয়াল মেমোরি, এটা হচ্ছে কথা দিয়ে বুঝেছে সিকোয়েন্সিয়াল, মানে সিকোয়েন্স মেনটেন করে সে মেমোরাইজ করতে পারবে। এর আগে আমি বলেছি যে ওকে তিনটা খেলনা দিবে, ও রিকল করে বলবে যে তিনটা খেলনা এটা এটা ছিল। বাট ভিজুয়াল সিকোয়েন্সিয়াল মেমোরিতে আমি যেভাবে রেখেছি সেভাবেই বলবে। আমি যদি প্রথমে লাল রাখি, সে লাল বলতে হবে আগে, যদি নীল রাখি পরে নীল, মানে যেই সিকোয়েন্স আমি রাখবো সেই সিকোয়েন্সে ওকে বলতে হবে, মানে মেমোরিটাকে সে রিকল করবে সিকোয়েন্স অনুযায়ী। সেটা হচ্ছে ভিজুয়াল সিকোয়েন্সিয়াল মেমোরি। এবং এটা কেন দরকার, এটা যদি আমরা আলোচনা করি, এবং হচ্ছে এইটাও হচ্ছে আমরা হচ্ছে বাচ্চার যদি বলি মানে প্রত্যেক পারফরমেন্সেরই প্রয়োজন পড়বে, যে ওকে হচ্ছে যদি কোনো ক্লাসরুমে ওকে হচ্ছে লিখতে দিল এ থেকে জেড পর্যন্ত, এ থেকে ই পর্যন্ত টিচার বোর্ডে লিখে দিল এবং মুছে ফেললো, বললো এবার তুমি লিখে দাও, তাহলে ওকে এ থেকে এ এর পরে বি, বি এর পরে সি হবে, সি এর পরে ডি হবে, ওইভাবে তাকে সিকোয়েন্স মেনটেন করেই লিখতে হবে। এই জন্য হচ্ছে যে একাডেমিক পারফরমেন্সের সাথে সাথে, এবং যখন ও শু পরার ক্ষেত্রে ভিজুয়াল সিকোয়েন্সিয়াল মেমোরিটা প্রয়োজন হবে, যে আগে ও জুতা পরার আগে মোজা পরেছে, দেন জুতা পরেছে, এটা কখনো পরেছে সেটা সে রিকল করে নেক্সট নিজে পারফর্ম করবে। কিন্তু করার আগে, একটা অ্যাক্টিভিটি পারফর্ম করার আগে তাকে সিকোয়েন্স গুলো তাকে রিকল করে নিতে হবে, যে আগে যেটা সে করেছিল মায়ের সাথে কিংবা বাবার সাথে অথবা টিচারের সাথে অথবা থেরাপিস্টের সাথে, সে এটাকে রিকল করে, যেটা আগে দেখে করেছে কিংবা কাইনেস্থেটিক মেথডে করেছে, নিজে ইনভলভ হয়ে করেছে, দেন যদি তাকে সেটা আবার নেক্সট টাইম আস্কড করা হয় যে নাও তুমি এটা পারফর্ম করো, যে জুতাটা তাকে ওকে আমি জুতা দিলাম, মোজা দিলাম, তুমি এখন পড়ো, তাহলে আগে যে সিকোয়েন্স অনুযায়ী মোজা পড়তে হবে, দেন জুতা পড়তে হবে, দেন টাই আপ মানে ফিতা বাঁধতে হবে, লেস জয়েন্ট দিতে হবে। এই সিকোয়েন্স গুলো ওকে এই ভিজুয়াল সিকোয়েন্স মেমোরির আওতায় প্র্যাকটিস করিয়ে তাকে হচ্ছে আমাদেরকে এই স্কিল গুলো ডেভেলপ করে দিতে হবে। আর যদি এই স্কিল গুলো না থাকে, তাহলে হচ্ছে দেখা যাবে যে আমরা ড্রেসিং স্কিলের ক্ষেত্রে বলি যে অনেক সময় বাচ্চা শার্ট পরতে গেলে সিকোয়েন্স মেনটেন করতে পারছে না, দেখা যাচ্ছে উল্টা দিক সামনে দিচ্ছে, সামনের দিক পিছনে দিচ্ছে, মানে উল্টা ভাও বুঝতেছে না। এই সিকোয়েন্সিয়াল বিষয়গুলো ওরা ভিজুয়ালি, আমরা ওদের সাথে যখন করছি, ওদের এটা ভিজুয়ালি নিতে হয়তো ল্যাকিংস ফিল করছে অথবা নিতে পারছে না, এই কারণে দেখা যায় যে কোনো কাজ সিকোয়েন্সিয়ালি সে করতে পারছে না। এর জন্য ভিজুয়াল সিকোয়েন্সিয়াল মেমোরিটা খুবই ইম্পর্টেন্ট, যে বাচ্চার ক্ষেত্রে যে কোনো কাজ পারফর্ম করার জন্য। আমরা তাহলে হচ্ছে যে কিভাবে এটা আমরা ডেভেলপ করবো, মানে ভিজুয়াল মেমোরির মতো যত তাকে আমি ভিজুয়াল কিউ দিতে হবে, তাকে আমার ভিজুয়ালি ইনপুট মানে কিউ দেওয়ার পরে তাকে যত সিম্পলি ওয়েতে প্র্যাকটিস করা যায়, যত ইজি ওয়েতে প্র্যাকটিস করা যায়, যত মানে কম ডিস্ট্রাকটিভ দিয়ে প্র্যাকটিস করানো যায়, যতটা মানে কাইনেস্থেটিক, এখানেও বলেছে যে যদি কাইনেস্থেটিক মেথডে তাকে ইউজ করা যায়, তাহলে হচ্ছে দেখা যায় এই ওয়েগুলো বাচ্চারা অনেক বেশি ইজিলি নিবে, রেদার দেন হচ্ছে যে ওকে ইনভলভ না করে। এছাড়াও অ্যাজ ইউজুয়াল ভিজুয়াল মেমোরির মতো ভিজুয়াল সিকোয়েন্সিয়াল মেমোরি ডেভেলপ করার জন্য আমরা কিছু বাচ্চাদের সাথে কাজ করতে পারি। দেখা যায় যে বিট দিয়ে প্যাটার্ন তৈরি করা, যে আমি ওকে একটা ট্রায়াঙ্গেল এঁকে দিলাম,
আমি অ্যারো দিয়ে দিলাম যে তোমাকে এই ওয়েতে যেতে হবে, আগে ডানেরটা যেতে হবে, তারপরে বায়ারটা, তারপরে হচ্ছে নিচেরটা। ওই সিকোয়েন্স মেনটেন করে তুমি ওই অ্যারোর উপরে বিটগুলো বসাও, সিকোয়েন্স মেনটেন করে বসাতে হবে, ঠিক আছে? দেন তাহলে এইভাবে প্র্যাকটিস বাসায় যে কোনো ছোট ছোট টয়েস দিয়ে আমি করতে পারি। যে দেখো তোমার 3টা গাড়ি, আমি একটা গাড়ি তোমার রাইটে লিখেছি, লেফটে রেখেছি, আরেকটা গাড়ি সামনে রেখেছি, যেভাবে রেখেছি ওই সিকোয়েন্স আমাকে সাজিয়ে দাও। এই সিকোয়েন্স গুলো প্র্যাকটিস করিয়ে করিয়ে আমার সিকোয়েন্সিয়াল মেমোরি ইমপ্রুভ করতে পারি। দেন যে কোনো প্যাটার্ন কপি করা। দেখো আমি হচ্ছে সার্কেল এঁকেছি এবং সার্কেল একটা ডিরেকশন দেয়া, যে আমি দেখো এই ডিরেকশনে এঁকেছি, তুমি এই ডিরেকশনে আঁকো, মানে আমি রাইটের দিকে ডিরেকশন অথবা লেফটের দিকে ডিরেকশন, মানে এখানে আমি সিকোয়েন্স বলে দিচ্ছি। দেন ওকে আমি আবার পরে রিকল করতে বলছি, আমি যেই ডিরেকশনে এঁকেছি প্রথমে কিছুক্ষণ আমাকে প্র্যাকটিস করাতে হবে। যদি সে একদমই নিতে না পারে, আমি যে রাইট দিকে প্র্যাকটিস করিয়েছি তাকে সিভারাল টাইম রাইট দিকে, দেন দেন হচ্ছে তুমি দেখো, এখন দেখে দেখে কপি করো। দেন সে যদি দেখে দেখে কপি করতে পারে, দেন আমি নেক্সটে যাবো যে হচ্ছে তুমি এবার আমাকে না দেখে, আমি যে প্যাটার্নে তোমাকে কপি করিয়েছি তুমি এখন আমাকে সেই প্যাটার্নে কপি করে দাও। তাহলে হচ্ছে প্যাটার্ন কপি করার মাধ্যমে তাকে আমি সিকোয়েন্সিয়াল মেমোরিটা তাকে ডেভেলপ করতে পারবো। দেন ক্রিয়েট মুভমেন্ট প্যাটার্ন ফর দ্য চাইল্ড টু কপি সাচ অ্যাজ ক্ল্যাপ টু হ্যান্ড, যে আমি 2 হাতে ক্ল্যাপ করছি কিংবা আমি টেবিলের উপরে ক্ল্যাপ করছি। আমরা যে বাচ্চাদেরকে বলি যে ইমিটেশন ইমিটেশন, অনেক সময় আমরা বলি যে বাচ্চার ইমিটেশন ডেভেলপ করার জন্য, এটা হচ্ছে ভিজুয়াল সিকোয়েন্সিয়াল, যে আমি ইমিটেট কিভাবে করছি, তুমি ওই সিকোয়েন্স আমার সাথে, সেটা সাউন্ড হতে পারে ইমিটেশন, আপনার হচ্ছে গেস্টের ইমিটেশন হতে পারে, কিন্তু সেটা তুমি আমাকে দেখতে হচ্ছে। সাউন্ড হলো সে আমি যখন ওরালি কোনো সাউন্ড করছি, সে কিন্তু অনেক বাচ্চা আমাকে সরাসরি দেখছে, যাদের দেখা যায় অডিটরি অনেক ডিস্ট্রাক্ট থাকে, সে কিন্তু গেস্টার অনেক ফলো করছে। সে সাউন্ড তৈরি করতে না পারুক, আমি করছি, সে মানে ওপেন করছে মাউথ, বাট শব্দটা হয়তো হচ্ছে না, সাউন্ড করার ট্রাই করছে, যে গেস্টারটা করছে বাট সাউন্ড ইমিটেশন হচ্ছে না। যেরকম আমরা গেস্ট বিভিন্ন মুভমেন্ট প্যাটার্ন গুলো ওদের সাথে কপি করে করে আমরা হচ্ছে ভিজুয়াল মেমোরি কাজগুলো করতে পারি। দেন হচ্ছে চাইল্ড রিকল অ্যান্ড পারফর্ম দ্য প্যাটার্ন ইন দ্য কারেক্ট অর্ডার, যে আমি যেটাই বললাম যে একটা প্যাটার্ন আগেই বললাম যে একটা প্যাটার্ন আঁকাবো, দেন এটা আমি ওকে রিকল করতে বলি, ও যদি কারেক্ট অর্ডারে করতে পারে দেন ফাইন, আর যদি না করতে পারে আমাকে সিভারাল টাইম ওকে প্র্যাকটিস করাতে হবে। আমি হচ্ছে কোনো সিম্পল একটা স্ট্রিপ কোনো কোনো কিছু থেকে মাঝখান থেকে একটু কেটে দিলাম, দেন ওকে বললাম যে দেখো এখান এই কেটে 2টা কিংবা 3টা হচ্ছে আলাদা স্ট্রিপ একসাথে রেখে দিলাম, যে এই জায়গায় কোন স্ট্রিপটা বসবে তুমি সেটা বসাও। তার যদি সিকোয়েন্সটা মনে থাকে যে এই স্ট্রিপটার পরে এই স্ট্রিপ দেন এই স্ট্রিপ, তাহলে হচ্ছে সেটা সিকোয়েন্স মেনটেন করতে পারবে। দেন হচ্ছে যে কোনো খেলনা, বললাম যে আমরা ভিজুয়াল মেমোরিতে এর আগে যেটা বলেছি যে ও আমাকে রিকল করে দিলেই হলো, এখানে 3টা খেলনা দেখেছো, আমাকে 3টা খেলনার নাম বললো। বাট ভিজুয়াল সিকোয়েন্সিয়াল মেমোরিতে, যেটা আমি আবারও এর আগেও বলেছি, যে ওকে সিকোয়েন্স মেনটেন করেই বলতে হবে। তুমি 3টা খেলনার প্রথমে যদি তুমি ঘোড়া দেখে থাকো আমাকে ঘোড়া বলতে হবে, দ্বিতীয় যদি তুমি পাখি দেখে থাকো পাখিতে বলতে হবে, তৃতীয় খেলা যদি তুমি গাড়ি দেখে থাকো আমাকে গাড়ি বলতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে সিকোয়েন্স মেনটেন করতে পারবে। ইভেন এটা এর জন্য প্রয়োজন একাডেমিক স্কিলের জন্য, যখন একটা বাচ্চা এক্সাম দিবে, ওরাল এক্সাম দিবে কিংবা ভাইভা এক্সাম দিবে, অনেক সময় রাইমস বলে, ও যদি সিকোয়েন্স মেনটেন করতে না পারে, ভিজুয়ালি মেমোরাইজ করতে না পারে, তাহলে হচ্ছে ও দেখে দেখে তো পড়বে। অনেক সময় আমাদের বাচ্চারা আমরা বলি যে মুখে মুখে বলি, ওরা মুখস্থ করে, ঠিক আছে? কিন্তু অনেক সময় দেখা যায় লিখার ক্ষেত্রে যখন আমরা ওদেরকে লিটার লেখাচ্ছি সিকোয়েন্স মেনটেন করে, যদি সেই সিকোয়েন্স মেনটেন করে রিকল করতে না পারে, আমি যদি বলি তুমি এই থেকে, যেটা আগেও বললাম এই থেকে ডি পর্যন্ত লেখো, সিকোয়েন্স মেনটেন করে বলতে পারবে না, এটা হচ্ছে প্রবলেম হবে। এর জন্য আমাদের এই বিষয়টার উপরে কনসেন্ট্রেট করতে হবে এবং ফোকাস দিতে হবে। এবং আমার বাচ্চা যখন, আপনি বারবারই বলছেন যে ও চিনে আপা, এ থেকে ডি পর্যন্ত চিনে, কিন্তু আমি যখন লিখতে বলছি ও লিখতে পারছে না। সে পেন্সিলও ধরতে পারে, আঁকা আঁকি সব করতে পারে, এ ওলি বললে এ লিখতে পারে, যখন আমি বি বলছি বি লিখতেছে, কিন্তু যখন আমি ডিরেকশন ডিরেক্টলি বলছি এ থেকে ডি পর্যন্ত লিখো, কিংবা আমি এ থেকে ডি পর্যন্ত লিখে দেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি, উপরে কি লিখেছি বা তুমি কপি করো, সেটা পারছে না, তাহলে আমাকে বুঝতে হবে বাচ্চার ভিজুয়াল সিকোয়েন্সিয়াল মেমোরিতে প্রবলেম আছে। এটা নিয়ে আমাকে আগে কাজ করতে হবে, দেন হচ্ছে ওর নেক্সট কাজে যেতে হবে। এই গেল আমাদের 2 নাম্বার কম্পোনেন্ট। দেন আমরা আসবো 3 নাম্বার কম্পোনেন্টে। আমাদের 3 নাম্বার কম্পোনেন্ট রয়েছে ফ্রম কনসিস্টেন্সি। এটা হচ্ছে যে কোনো জিনিস আমি যদি ওই জিনিসটা চিনি, বাচ্চাকে ওই জিনিসটা যদি আমি আইডেন্টিফিকেশন এনে দিতে পারি, তাহলে সে ওই জিনিসটা যেই প্যাটার্নেই দেখুক, সেটা রাইট সাইড থেকে দেখুক, সেটা লেফট সাইড থেকে দেখুক, সেটা উল্টা করে দেখুক, সেটা ঘুরিয়ে দেখুক, যেই প্যাটার্নেই দেখুক, যেই সিচুয়েশনে দেখুক, সে ওই প্যাটার্নটা চিনতে পারবে। সেটা স্মল, যদি আমরা বলি যে এ,
সে এ যদি সে ক্যাপিটাল লেটারটা চিনে, এই যদি আমি এই ডান দিক থেকেও ঘুরিয়ে লিখি, বাম দিক থেকেও ঘুরিয়ে লিখি, আমি যদি উল্টা করেও লিখি, সে অনেক যদি বিজি কোনো গ্রাউন্ডও এটা থাকে, তাহলে সে এটা ফাইন্ড আউট করতে পারবে যে এটা হচ্ছে এ। যদি সে এ চিনে বাট ফাইন্ড আউট করতে পারছে না, কিংবা শুধু এ যেই ডিরেকশনে আছে, ওকে যেই ডিরেকশনে শেখানো হয়েছে ওইটাই শুধু সে পারছে, অন্য ডিরেকশন গুলো সে পারছে না, যখন আমি একটু বড় করে লিখছি কিংবা অন্য ফন্টে লিখছি, ও পেন্সিল দিয়ে এ লেখা শিখেছে, আমি সেটা ক্রেয়ন দিয়ে মোটা করে লিখে দিচ্ছি, ও যদি সেটা বুঝতে না পারে, আমি কাগজে কেটে লিখে দিচ্ছি, সে যদি ওইটাকে এ মনে করে আমাকে এ দিতে না পারে, তাহলে বুঝতে হবে তার ফ্রম কনসিস্টেন্সিতে প্রবলেম রয়েছে। তখন আমাদের এই ইস্যুটা নিয়ে মনোযোগ সহকারে কাজ করতে হবে। যে আপা ও তো এ চিনে, আপনি ফ্ল্যাশ কার্ড দিচ্ছেন ও দেখাতে পারছে না, কিন্তু আমি যখন আপনি খাতায় লিখে দেন, আপনি এই দেখাতে বলেন, ও এ দেখাচ্ছে, আমিও দেখছি ওকে খাতায় আমি যখন লিখে দিচ্ছি এ বি, এ কোনটা দেখাও বেবি, সে আমাকে দেখাচ্ছে, কিন্তু ওকে যখন আমি ফ্ল্যাশ কেটে দেখাচ্ছি এ কোনটা দেখাও, সে দেখাতে পারছে না, বিকজ অফ ডিফারেন্ট গ্রাউন্ডে সে এই জিনিসটাকে কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারছে না। এই ইস্যুটার উপরে এর জন্য আমাদের কনসেন্ট্রেশন করতে হবে, কারণ আমি ওকে শিখাচ্ছি এটাকে যে কোনো গ্রাউন্ড থেকে তাকে পিক করে আনতে হবে, যে কোনো কনসিস্টেন্সি থেকে তাকে ওই ফর্মটাকে আমাকে তুলে আনতে হবে, তাহলে হচ্ছে সে হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটি, সেটা আমি একটা লেটার দিয়ে বোঝালাম, সেটা যে কোনো প্যাটার্ন হতে পারে, কালার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু দিয়েই বাচ্চা এটা প্রবলেম ফেস করতে পারে। এটা আমি কেন ইম্পর্টেন্ট আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি, যে ফ্রম কনসিস্টেন্সি ইজ নেসেসারি টু ডিটারমাইন লার্জ ইন সাইজ, শেপ এন্ড অর্গানাইজেশন এন্ড টু এস্টাবলিশ দ্যাট ফ্রম আর দ্য সেম ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট। যে আমি তার সেম এনভায়রনমেন্টে সবসময় কাজ করব না, বাচ্চা ডিফারেন্ট প্লে গ্রাউন্ডে যেয়ে কাজ করবে, বাচ্চা স্কুল ফিল্ডে যেয়ে কাজ করবে, বাচ্চা স্কুলের ক্লাসরুমে কাজ করবে, থেরাপিস্টের সাথে কাজ করবে, প্যারেন্টসের সাথে কাজ করবে, ফ্রেন্ডসের সাথে কাজ করবে, অন্য কোনো কারোর সাথে কাজ করবে, অন্য কোনো গ্রুপে কাজ করবে, তখন যে কোনো এনভায়রনমেন্ট থেকে যেন ওই ইনফরমেশনটা সে পিক করে আনতে পারে, এর জন্য আমার ভিজুয়াল কনসিস্টেন্সিটা প্রয়োজন। এটা আরো দরকার, আন্ডারস্ট্যান্ডিং দ্য লেটার ওয়ার্ড এন্ড নাম্বার রিমেইন দ্য সেম ওয়েদার ইন বুক, এটা বইয়ে হোক, সেটা ম্যাগাজিনে হোক, কোনো টেক্সটে হোক, কোনো বোর্ডে হোক, হোয়াইট বোর্ডে হোক, ব্ল্যাক বোর্ডে হোক, যে কোনো ফিগারে, যেটা আমি বললাম যে কোনো ফিগারে হোক, যে কোনো ওয়েতে হোক, সেটা চিকন কালিতে হোক, মোটা কালিতে হোক, ক্রেয়নে হোক, যেন সেটা আমি বুঝতে পাই, ক্লিয়ার কাট বুঝতে পারি, এর জন্য আমার ভিজুয়াল কনসিস্টেন্সিটা প্রয়োজন। ইট হেল্প আস টু categorize and sort object, organize materials, label item and predict categories of an object. Children who have problem with from consistency many frequently reverse letter and numbers. যাদের যে এই প্রবলেম থাকে তারা হচ্ছে রিভার্স করতে পারে না, বিভিন্ন ওয়েতে আমি এটাকে ঘুরিয়ে দিয়েছি, তুমি এটাকে খুঁজে আমাকে লাইন করে দাও, এ বি সব এখানে আছে কিন্তু একটু অন্য প্যাটার্ন আছে, সে আমাকে রিভার্স করে দিতে পারবে যখন তার এই প্রবলেমটা থাকবে। ঠিক আছে, তো মানে প্রবলেম গুলো দেখলেই আমরা বলতে পারছি যে মানে কতটা ইম্পর্টেন্স এটা, যে প্রবলেম গুলো যদি হয় তাহলে তো সে আমার কোন পারফরমেন্সে অ্যাটেন্ড করতে পারবে না, ফরওয়ার্ড এটাকে আমাকে গুরুত্ব সহকারে কনসেন্ট্রেট করতে হবে। জি জি। তো এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে ভিজুয়াল কনসিস্টেন্সিটা কতটা ইম্পর্টেন্ট একটা বাচ্চার ডেইলি লিভিং অ্যাক্টিভিটি গুলো পারফর্ম করতে। আবারও বলছি যে ডেইলি লিভিং অ্যাক্টিভিটি সেটা আইদার হোক তার হচ্ছে একাডেমিক সাইড, তার সেটা হচ্ছে প্লে গ্রাউন্ডের কাজ, সেটা হোক তার সেলফ কেয়ারের কাজ, সেটা হোক তার হচ্ছে প্রোডাক্টিভিটির কাজ, কারণ প্লেটাই হচ্ছে বাচ্চাদের মেইন প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। তো যদি সে ভিজুয়াল কনসিস্টেন্সি যদি তার প্রবলেম থাকে, ইভেন সে প্লে স্কিলও সে ইনভলভ হতে পারবে না, বিকজ অফ যখন দেখা যাচ্ছে যে অন্য দুইটা বাচ্চা খেলছে, ওরা হচ্ছে রলিপলি খেলছে, একভাবে রলিপলি করে খেলছে, এক বসে খেলছে, কিংবা দেখলো যে পরে ওরা আর বসে খেলছে না, শুয়ে শুয়ে রলিপলি খেলছে, কিন্তু শুয়ে শুয়ে যে এইভাবে করা যায় হয়তো সে ওইটা দেখেনি, তাহলে সেক্ষেত্রে সে এটা লিঙ্ক করতে পারবে না। এর জন্য এই কম্পোনেন্টটাতে এই ভিজুয়াল কনসিস্টেন্সিটা একাডেমিকের যেমন তাকে একাডেমিকের জন্য আমাকে ফোকাস করতে হবে, অ্যাজ ইউয়াল মানে একই সাথে তার প্লে গ্রাউন্ডে সে কিভাবে কাজ করতেছে সেটার জন্য আমাকে ফোকাস করতে হবে, তার সেলফ কেয়ারের কাজগুলো সে কিভাবে পারফর্ম করতেছে ওইটার জন্য আমাকে ফোকাস করতে হবে। এখন আসা যাক, যদি এই প্রবলেমটা হয় তাহলে বাচ্চার সাথে আমরা কিভাবে কাজ করলে বাচ্চাকে এই বিষয়গুলো থেকে আমরা একটু ওকে শিখাতে পারবো, ওকে লার্ন করাতে পারবো ভিজুয়াল কনসিস্টেন্সি, এই প্রবলেমগুলো থেকে তাকে উঠায় আনতে পারবো। সেগুলোর ক্ষেত্রে করতে হবে যে
এখানে কিছু আমি স্ট্র্যাটেজি রেখেছি যে কমপ্লিট সিম্পল পাজল প্রোগ্রেস টু মোর ডিফিকাল্ট, মানে পাজল ম্যাচিং সিকোয়েন্সিং মেনটেনের জন্য আমি পাজল ম্যাচিং করতে পারি। প্রথমে একদম ইজি পাজল, যে 2 টুকরার পাজল, যে কোনো, সেটা শেপ হতে পারে, কোনো অ্যানিমালস হতে পারে, কোনো লেটার হতে পারে, যে কোনো কিছু, যে 2টা পাজল ম্যাচিং মানে 2 টুকরা। দেন আস্তে আস্তে সে যদি আমাকে 2 টুকরার পাজল ম্যাচিং করতে পারে, দেন আমি 3 টুকরাতে যাব, 3 টুকরাটা পারলে 4 টুকরায় যাব, এভাবে আস্তে আস্তে আমি কমপ্লেক্স ওয়েতে যাব। যে পাজল ম্যাচিং অ্যাক্টিভিটিটা আমি ভিজুয়াল কনসিস্টেন্সির জন্য বাচ্চার সাথে আমি করতে পারি। ঠিক আছে। ইউজ মানে শেপ শর্টার, মানে অনেকগুলো শেপ তাকে রাখলাম, এ অনেকগুলো এ রাখলাম এবং তার মধ্যে কিছু বি রাখলাম, যে এখান থেকে আমাকে এইগুলো বেছে দাও। যখন আমি অনেকগুলো একটা বাটিতে কিংবা একটু আমি ফ্লোরে রাখবো, এগুলো হচ্ছে কি যে বিভিন্ন প্যাটার্নে হয়তো পড়ে থাকবে, একটা রাইট ওয়েতে থাকবে, এটা লেফট ওয়েতে থাকবে, এটা আপারে থাকবে, এটা লোয়ারে থাকবে। ও আগে দেখবো যে কয়টা শর্ট করে নিতে পারছে, কোন ওয়েটা কোন প্যাটার্নের গুলো সে শর্ট করে নিতে পারছে, যে রাইট আপার ওয়েটেরটা নিতে পারছে না লোয়ার ওয়েটটা, নাকি রাইটেরটা না লেফটেরটা, যেটা নিতে পারতেছে তাহলে বুঝবো যে ওই প্যাটার্নটা সে ফিক্সড আছে, অন্য প্যাটার্নের গুলো সে পারছে না। দেন ওর সাথে আমাকে মানে কাইনেস্থেটিক মেথডে আগাতে হবে। দেখো এইটা যে তুমি এই প্যাটার্নে নিয়েছো, ধরে দেখো ফিঙ্গার দিয়ে মুভ করে, এটা এ, এই প্যাটার্নেরটাও এ, তাহলে এইটাও আমরা সরাই যেহেতু এইটাও এ। তো প্রত্যেকটা প্যাটার্ন কাইনেস্থেটিক মেথডে ওকে দিয়ে টাচ করিয়ে নিয়ে সরিয়ে অন্য পাশে রেখে যে এইটাও এ, এইভাবে আমরা আমরা শেপ অথবা লেটার আমরা শর্টেনিং এর কাজগুলো দিয়ে আমরা প্লে ওর সাথে খেলা করতে পারি। দেন প্লে গেম দ্যাট রিকোয়ার ম্যাচ সাম শেপ লেটার, অর আমরা কিছু শেপ ম্যাচিং এর খেলা খেলি, যেমন হচ্ছে এ এর পরে বি, তুমি যে দেখ শেপ ধরে, যেটা আমি বলি যে কাইনেস্থেটিক মেথড, যখন বাচ্চা লিখছে একটা এ এর পরে বি লিখছো, আমি শেপ ম্যাচিংও করতে পারি। দেখো এ এর পরে বি, বি এর পরে সি, কিংবা হচ্ছে যদি আমি এ তে আপেল, আপেলের এ ফর আপেল, বি ফর বল, মানে এ সিকোয়েন্স মেনটেন করে যে আপেলের পরে বল হবে, কেন বল হবে, কারণ এ তে আপেল, বি তে বল, ওই সিকোয়েন্স মেনটেন করে আমরা কিছু লেটার এবং শেপ ও ম্যাচিং এর মাধ্যমে আমরা তার সাথে আমরা এই খেলা খেলতে পারি। প্রত্যেকটাই বাচ্চার সাথে খেলতে হবে প্লেফুল ওয়েতে, যাতে সেটা এনজয় করে এবং রিসিভ করে। তাকে আমি শিখাচ্ছি, ওই ফিলিংসটা আমাদের মধ্যে তখন আনা যাবে না, যা তোমাকে এটা করতেই হবে, পারছো না কেন, হচ্ছে না, মানে খুব রুড হওয়া যাবে না। কারণ আমাকে বুঝতে হবে যে যে বাচ্চার সাথে আমি কাজ করছি, আরেকটা কথা মাঝখানে বলি, তার ক্রনোলজিক্যাল এজ হতে পারে 20 বছরও হতে পারে, ডাজেন্ট ম্যাটার, তার মেন্টাল এজটা কোথায় আছে আমাকে সেটা একটু বুঝে নিতে হবে। সে বাচ্চা 20 বছর হতে পারে, বাট তার বুদ্ধির বয়স আমার সেখানে 1 বছরও হতে পারে। তো আমার একজন প্রফেশনালের সাথে কথা বলে আমাকে বুঝে নিতে হবে আমার বাচ্চা, যে এত বড় বাচ্চা তুমি পারো না কেন, তাকে আমি ফিজিক্যালি টর্চার করছি কিংবা মেন্টালি টর্চার করছি, সেক্ষেত্রে কি বাচ্চাটা আরো ফার্স্ট্রেট হয়ে যাচ্ছে। তো আমাকে বুঝে নিতে হবে আগে আমার বাচ্চার ক্রনোলজিক্যাল এজের সাথে আমার বাচ্চার মেন্টাল এজটা কতখানি আছে এবং সে কতখানি নিতে পারবে, এবং ওই এজে বাচ্চা কতখানি ওয়েতে নেয়, কোন ওয়েতে নেয়, সেগুলো আমাকে জেনেই বাচ্চার সাথে আমাকে মানে পারফরমেন্সে যেতে হবে। আর যখন বাচ্চার এইজ মেন্টাল এজ দেখা যাবে 2-3 বছর, তো সে তো চাইল্ড, সে যত ক্রনোলজিক্যাল 20 হোক 22 হোক, সেটা আমার ডাজেন্ট ম্যাটার। তো বাচ্চার সাথে আমার বাচ্চার মতোই খেলতে হবে, ওই 2 বছরের বাচ্চার মতোই তার সাথে আমার অ্যাটিটিউড করতে হবে, ওইভাবেই তাকে আমার সাথে প্লেফুল ওয়েতে এই টেকনিক গুলো তার সাথে আমাকে অ্যাপ্লাই করতে হবে। দেন যদি আমরা 4 নাম্বারতে যাই, কমপ্লিট ম্যাচিং ওয়ার্কশিট ডট জয়েন করাতে পারি, যে তুমি 1 থেকে আমি একটা ডট দিলাম 1 এর মধ্যে, আর একটা ডট দিলাম 2 এর মধ্যে, দেন দিলাম 3 এর মধ্যে, যে তুমি 1 থেকে 2 তে যাও, 2 থেকে 3 তে যাও, 3 থেকে 4 এ যাও। ঠিক আছে, ডট জয়েন করে সিকোয়েন্স করা, এটা আমি তার সাথে করতে পারি। দেন প্লেস ডিফারেন্ট সাইজ শেপ ইন এ ব্যাগ অ্যান্ড অনেক সাইজের শেপ গুলো আমি একটা ব্যাগে রাখলাম, রাখার পরে বাচ্চাকে বললাম তুমি আমাকে স্কোয়ারটা ওইখান থেকে বের করে দাও, সেটা ট্রায়াঙ্গেল হতে আগে আমি ওকে চিনাবো, ধরাবো, যেটা দেখো স্কোয়ার, এটা যেটাকে আমি কাইনেস্থেটিক মেথড বারবার বলছি, এটা স্কোয়ার, এটা ট্রায়াঙ্গেল, এটা সার্কেল। আমরা এই 3টা দিয়ে খেললাম, চলো এগুলো আমরা এখন একটু একটা ইয়া দিয়ে ঢেকে ব্যাগে ঢুকাই রাখি। দেন এখন তুমি হাত দিয়ে ধরে আমাকে স্কোয়ারটা বের করে এনে দাও। যদি সে পারে, ধরে বুঝতে পারে, তাহলে হচ্ছে সে ভিজুয়ালি যে কনসিস্টেন্সিটা সে দেখেছে সেটাকে রিকল করে আপনার সামনে পারফর্ম করতে পারলো। এভাবে যখন সিভারাল টাইম ওর সাথে করবেন, অবশ্যই বাচ্চা রিসিভ করবে। বাচ্চা 2 বারে রিসিভ না করলে আমি তার 200 বারও তার সাথে আমার করতে হয়, বাট যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, তার প্রত্যেক কাজে লাগবে, তার সাথে আমাকে 200 বার করেই তার মধ্যে এই জিনিসটা ইনবিল্ড করে দিতে হবে। ঠিক আছে, এবং আবারও বলছি প্যারেন্টসদের যে আপনারা যথেষ্ট মানে পেশেন্ট নিয়ে, যেহেতু আপনাদের বাচ্চা,
আপনাদের মতো পেশেন্ট হয়তো আমরাও ধরি না, আমরা হয়তো 45 মিনিট একটা বাচ্চার সাথে কাজ করি, আপনাদেরকে কিছু এডুকেটেড করে দিচ্ছি, করে দিয়ে বলছে এই কাজটা করবেন এবং নেক্সট সেশন আমাকে দেখাতে হবে। তো আমি জানি বিভিন্ন সময় হয়তো দেখা যায় আপনারাও পেশেন্ট হারাই ফেলেন, ধৈর্য হারাই ফেলেন, কিন্তু ধৈর্য হারালে তো দেখা যাবে যে আপনি নিজেও ফার্স্ট্রেট হয়ে যাচ্ছেন। এই কথাটা এর জন্য বললাম যে একটা বাচ্চা 2 বারে নাও শিখতে পারে, তার সাথে 200 বারও করাইতে হতে পারে, বাট আপনাকে ধৈর্য নিয়ে 200 বার করিয়েই আপনাকে আপনার বাচ্চার মধ্যে ওই জিনিসটা ইনবিল্ড করে দিতে হবে। দেন নেক্সট হচ্ছে ডিসকাস ডিফারেন্ট শেপ লেটার অর নাম্বার দ্যাট, তাকে দেখাতে হবে, ওকে আমি দেখালাম এটা সার্কেল, এটা ট্রায়াঙ্গেল, এটা স্কোয়ার, কিংবা এটা হাতির ছবি, এটা ঘোড়ার ছবি, এটা সামথিং এনি যা মন চায় তা দেখানোর পরে আমি সেম ছবিগুলা আমি আমার ঘরের অন্য দেয়ালে লাগালাম কিংবা ফ্লোরে রাখলাম, যে তুমি যে সার্কেলটা দেখেছো ওইখানে ওই তুমি তোমার সামনে যাও, এই সেম সার্কেলটা যে আছে তুমি আমাকে নিয়ে এসে দাও। ঠিক আছে, যে একটু ডিস্টেন্স মেনটেন করে দেখলো যে ডিস্টেন্সে ওইটা নিয়ে আসলো, কিংবা এই সার্কেল শেপের ঘরে কি আছে দেখো, সার্কেল শেপে ঘরে ক্লক থাকতে পারে, সার্কেল শেপে ঘরে কোনো ছবি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে সার্কেল শেপে, এই শেপের কি আছে তুমি আমার সাথে একটু এই আমার রুমে খুঁজে বের করে দাও। তাহলে হচ্ছে এই ভিজুয়াল কনসিস্টেন্সি বিষয়টা তার মধ্যে ইনবিল্ড হবে, এটা প্র্যাকটিস হবে। দেন হচ্ছে যে আমরা বলি যে হচ্ছে ওকে 1 থেকে 10 পর্যন্ত লিখে দিলাম, কিংবা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে লিখলাম, 2টা লাইনে লিখলাম, 3টা লাইনে লিখলাম, কিংবা একটা ধরেন আমরা একটা লিখা একটা পেপারসে ওর সামনে দিলাম যেখানে বড় বড় ফন্টে লেখা আছে, বললাম এখানে যেইগুলা 1 আছে তুমি শুধু শুধু সেগুলাকে আমাকে একটু সার্কেল করে দাও, যে যে প্যাটার্নই হোক যেখানেই আছে তুমি ওটা সার্কেল করে দাও। যদি প্রথমে না পারে ওকে ধরে ধরে প্রয়োজনে হাইলাইট করে দেন, 1 গুলা হাইলাইট করে দেন, সে যদি ওই হাইলাইট দেখেও বুঝে এগুলো 1 গুলা ডিফারেন্ট প্যাটার্নে থাকুক সেটা আমার কোনো সমস্যা নাই, সে বুঝতে মানে পারছে না হয়তো, তাহলে ওই 1 গুলাকে আপনি কোনো হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেন। ভিজুয়াল, এটা ভিজুয়াল কিউ দিয়ে দিলাম যে তুমি দেখো যেখানেই হাইলাইটেড দেওয়া আছে সেখানেই তোমার 1 আছে, এটাকে একটা ভিজুয়াল কিউ বলা যাচ্ছে। ঠিক আছে, এবং যদি বলি যে ইজি ক্লিয়ার, যে আপনি অল্প দেন আগে, এবং হচ্ছে প্রথমে অনেকগুলো প্যাটার্ন না দিয়ে আপনি 2টা প্যাটার্নে দেন, হয়তো রাইট ডিরেকশনে দেন আর লেফট ডিরেকশনে দেন, দেন আস্তে আস্তে আপনি ডিরেকশন বাড়ান। যে বলেছি যে কোনো কিছু তাদেরকে শেখানোর জন্য প্রথমে আপনাকে ইজি করতে হবে, ইনফরমেশনটা ক্লিয়ার করতে হবে এবং অর্গানাইজ ওয়েতে তাকে দিতে হবে। আমি যদি প্রথমেই তাকে ডিসঅর্গানাইজ ওয়েতে দেই, জিনিসটা হার্ড করে দেই, তাহলে সে প্রথমে যখন করতে পারবে না সে ফার্স্ট্রেট হয়ে যাবে, সেকেন্ড টাইম আমার সাথে সে কোঅপারেট করবে না, আমার সাথে সে খেলবে না। ঠিক আছে, কিন্তু প্রথমটা যদি সে ফানি ওয়েতে করি আমি তার সাথে, সে যদি মজা পায় সেকেন্ডটা সে নিজেই করতে চাবে, একটু কষ্ট হইলেও সে ট্রাই করবে আমার সাথে খেলার কিংবা আমার সাথে ইনভলভ হওয়ার। ঠিক আছে, এই জন্য বললাম যে আপনি যখন কোনো পাতায় কোনো পেজে কিংবা কোনো ওয়ার্কশিটে তাকে খুঁজতে দিবেন কিংবা 1 খুঁজতে দিবেন, প্রয়োজনে যেটা খুঁজতে দিচ্ছেন সেটাকে একটু হাইলাইট করে দেন, এতে সে একটা কিউ পায়, এতে সে একটু মোটিভেটেড পায়। কিংবা হচ্ছে প্রথমে একটা করে দেন, দেখো এই কালার আছে, 1 গুলো সব গ্রিন কালার করা আছে, দেন সে ইজিলি সেটা হয়তো, যেটা কালার করা না থাকলে যতটা কঠিন হতো ওর জন্য, কালার করে থাকার কারণে সেটা অনেক ইজি হবে তার জন্য। দেন ম্যাচ রিয়েল পিকচার টু ফ্ল্যাশ কাট, এইটা আপনার ভিজুয়াল ফর্ম কনসিস্টেন্সির সাথে কাজ করবে। আমি ওকে ফ্ল্যাশ চকলেট সে চিনে, বললাম যে সে চকলেট চিনতেছে, এটা একটা ক্যান্ডি, এটা একটা ডল, সব চিনতেছে, কিন্তু যখন ফ্ল্যাশ কাটে দেখাচ্ছে সে চিনতেছে না, তাহলে ফ্ল্যাশ কাটের সাথে ওকে একটা লিঙ্ক করে দেন। যখন কাজ করাচ্ছেন ফ্ল্যাশ কাটের উপর এটা চকলেট, এই যে ফ্ল্যাশ কাটের চকলেটের উপর তুমি চকলেট রাখো, এটা ডল, এই ডলটা এই ডলের সাথে নিয়ে ডলের ছবিটা রাখো। ঠিক আছে, যে ওকে ফ্ল্যাশ কার্ডের সাথে রিয়েল অবজেক্ট এটা লিঙ্ক করে দেন, তাহলে হচ্ছে ওর জন্য আস্তে আস্তে এই জিনিসটা ডেভেলপ হতে ওর জন্য হেল্প হবে। এই ছিল আমরা এই প্যাটার্ন এই ওয়েতে এই টেকনিক গুলাতে, এবং আবারও বলি প্রত্যেকটা টেকনিক কিছুটা আছে ভিজুয়াল কিউ দিয়ে, ভিজুয়াল মেথড আপনি ইউজ করতে পারেন, কিছুটা আপনি কাইনেস্থেটিক মেথড ইউজ করতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার বাচ্চা কোন মেথডটা সবচেয়ে ইজিলি নিচ্ছে। কারণ আমরা বলি প্রত্যেকটা চাইল্ড ইউনিক, প্রত্যেকটা চাইল্ডের রিসিভ করার ক্যাপাসিটি ইউনিক আলাদা, প্রত্যেকটা চাইল্ডের প্রবলেম আলাদা, প্রত্যেকটা চাইল্ডের ট্রিটমেন্ট প্ল্যান আলাদা, এবং তাদের সাথে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিগুলো আলাদা হবে। আমি এখানে কিছু গ্রস স্ট্র্যাটেজি আপনাকে বলছি, কিন্তু আপনার চাইল্ডের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, অবশ্যই যখন এটা অ্যাপ্লাই করছেন
কোন ওয়েতে অ্যাপ্লাই করলে আপনার বাচ্চা ইজিলি নিচ্ছে সেটাকে আপনি বারবার প্র্যাকটিস করেন। সবগুলো আপনাকে বারবার প্র্যাকটিস করাতে হবে না যে ভিজুয়াল মেথড আমি প্র্যাকটিস করাবো, কাইনেস্থেটিক মেথডও প্র্যাকটিস করাবো। যেই মেথডটাতে আপনার বাচ্চা ইজিলি নিচ্ছে প্রথমে, সেটাই আপনি বারবার করিয়ে ইজি মেথডে আগে ওর মধ্যে দেন, ওর মধ্যে এটাকে ইনভেল্ড করান। দেন যখন দেখবেন যে মোটামুটি 60-70% ওর মধ্যে ইনবিল্ড হয়েছে, দেন আপনি আরেকটা মেথডে ট্রাই করেন ওর সাথে। বাট প্যারালালি 2-3টা মেথডে ওর সাথে ট্রাই করতে গেলেও পাজেল হয়ে যাবে। এই জন্য বাচ্চাকে আমরা পাজেল না করে আগে একটা মেথড ইউজ করি যেটা সে ইজিলি নিচ্ছে, ওইটা আমি কিছুদিন করানোর পরে দেন আমি ওর সাথে সেকেন্ড মেথডে যাব, প্যারালালি কিছু মেথডে যাব। দেন আমাদের 4th নাম্বার যে কম্পোনেন্টটা রয়েছে সেই কম্পোনেন্টে যাব। আমি এর মধ্যে একটু বলে নেই আপনাদের সুবিধার্থে যে আমি প্রথমে বলেছি যে আমাদের ভিজুয়াল স্কিলের 7টা কম্পোনেন্ট রয়েছে। তো 7টা কম্পোনেন্টের মধ্যে দেখা যায় সবগুলো কম্পোনেন্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আমি 5টা কম্পোনেন্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং এই 7টা কম্পোনেন্টের বাহিরেও আরো 3টা কম্পোনেন্ট রয়েছে। দেন 5টা আমি আজকে আলোচনা করব। নেক্সট 2টা কম্পোনেন্ট এবং আরো এক্সট্রা যে 3টা কম্পোনেন্ট রয়েছে আমরা নেক্সট এপিসোডে আরো কিছু ডেমনস্ট্রেটেড অ্যাক্টিভিটি, কিছু ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এবং অবশ্যই দেখা যাবে যে আপনারা কবে এটা দেখতে পারবেন কিংবা কবে এটা করতে পারবেন, অবশ্যই আপনাদেরকে টাইম আগেই জানাই দেওয়া হবে। স্পেশাল চাইল্ড কেয়ার পেজে আপনারা অবশ্যই টাইম, দিন এবং তারিখটা পেয়ে যাবেন। ওকে, এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার ছিল বিকজ অফ আমি এখন আমরা 4 নাম্বার কম্পোনেন্ট আলোচনা করছি। আমরা 5 নাম্বার কম্পোনেন্ট আলোচনা করার পরে আমরা আজকের মতো আমাদের আলোচনাটা আমরা সমাপ্ত করব। তো আমরা 4 নাম্বার কম্পোনেন্টে আসি। 4 নাম্বার কম্পোনেন্টটা হচ্ছে ফিগার গ্রাউন্ড পারসেপশন। এটা যদি একদম লিটারেসির ভাষায় এখানে যেভাবে বলেছে, ফিগার গ্রাউন্ড পারসেপশন ইজ দ্য অ্যাবিলিটি টু filter visual information that is not important so that you can focus on the relevant visual information। যে এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, তোমার ওইটা অতগুলো না, তোমাকে যেটাকে ফোকাস করতে বলা হয়েছে সেটাকে তুমি পিক করে আনতে পারছো কিনা। এটা বেশি লাগে যখন ধরেন আমরা গাড়িতে যাচ্ছি, বাট আমাকে একটা ব্যানার পড়তে হচ্ছে, ওইখানে যতটুকু আমি মানে আমার ফিগার গ্রাউন্ড পারসেপ্ট করতে পারছি অতটুকু আমি পিক করতে পারছি। দেখা যাবে একটা ব্যানার অনেক কিছু লেখা আছে, আমি শুধু পড়তে পারলাম এখানে আম লেখা আছে, অতটুকু আমি পারসিভ করতে পারলাম। একটা ছবিতে অনেক কিছু দেয়া আছে, আমি বললাম যে এখানকার মধ্যে তুমি হচ্ছে যেখানে শুধু কলার ছবিগুলো আছে আমাকে তাড়াতাড়ি দেখাও, যেটা সে মানে বিজি একটা ফিগার থেকে সে কত দ্রুত একটা জিনিস সে, যদি তার এইটাতে প্রবলেম না থাকে সে দ্রুত যেটা আমি বলবো সেটা সে আমাকে পিক আপ করে দিতে পারবে। ঠিক আছে, দিস অ্যালাউ আস টু ফাইন্ড দ্য ডিটেল ভিজুয়াল ইনফরমেশন ইভেন ইট ইজ পার্ট অফ এ বিজি ব্যাকগ্রাউন্ড। যে কোনো বিজি ব্যাকগ্রাউন্ড থেকেও সে একটা ডিটেলস আমাকে ইনফরমেশন এনে দিতে পারবে। ফর এক্সাম্পল, যেটা আমি বললাম যে যখন আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, আমরা যখন আমরা বুলেটিন দেখি, কোনবা আমরা ব্যালট পেপার দেখি, অথবা আমরা দেখি কোন বিলবোর্ড দেখি, ওইখান থেকে যেভাবে আমরা পিক করতে পারি ইনফরমেশন, সেটা আমাদের ভিজুয়াল ফিগার পারসেপশনটা অ্যাক্টিভ আছে কিংবা ভালো আছে, আমরা রিসিভ করতে পারছি, ফরওয়াই আমরা এটা করতে পারছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, একটা লাল কালারই দেখলাম, আমি বাচ্চাকে বললাম ওই দেখো ওইটা কি কালার, বলো ওইটা কি কালার, ওইটা কি কালার, বারবার আমি তাকে আস্ক করছি, বাট সে বলতে পারছে না বিকজ অফ সে দ্রুত মুভ করে চলে যাচ্ছে, ওটা যে কি কালার সেটা সে মানে পিক করতে পারলো না। কিংবা সেখানে সে 2টা কালার পাশাপাশি রলো, কিংবা একটা ছবি দেখলো, অনেকগুলো ছবির মধ্যে একটা গরুর ছবি আছে, মা বললো চিনালো, মার খুব জেনারেলাইজ করার জন্য যে সে বাচ্চাটা আমার জেনারেলাইজ করতে পারছে কিনা, আমি দেখি যে আমি ওকে একটা গরুর ছবি চিনিয়েছি, এখন গরুর ছবিটা সে এখানে তো আছে, আমি ওকে বলি একটু দূর থেকে রিক্সাতে যাচ্ছে, দেখো তো এখানে গরু কোনটা, মাঠেই হোক কিংবা ছবিতে হোক আমাকে গরু দেখাও তো। কিন্তু বাচ্চা তখন পারলো না, মা তখন হয়তো দেখা যাচ্ছে যে ফার্স্ট্রেট হয়ে যাচ্ছে, কি আমি তো ওকে চিনালাম, ও তো আমাকে বাসার ছবিতে দেখাতে পারছে না, এখানে কেন দেখাতে পারছে না। তাহলে বুঝতে হবে বাচ্চার ভিজুয়াল ফিগার গ্রাউন্ড পারসেপশনে প্রবলেম রয়েছে। এই জায়গাটা আপনার প্রফেশনালের সাথে তখন কথা বলতে হবে। যেই প্রবলেমটা যখন ফেস করছেন, আপনাদের জন্য বলবো, রিকোয়েস্ট করবো যে প্রবলেম যেটা ফেস করছে সাথে সাথে প্রফেশনালের সাথে শেয়ার করেন, তাহলে সে আপনাকে একটা সলিউশন দিতে পারবে। কারণ প্রত্যেকটা ইস্যু একটার সাথে অন্যটার সাথে এত সূক্ষ্মভাবে ওয়ারিং করা, যে কগনিটিভ ফাংশনের সাথে ভিজুয়াল ইস্যুগুলো এত মানে সূক্ষ্মভাবে ওয়ারিং করা, এটার সাথে আবার সেন্সরি ইস্যুগুলো এত সূক্ষ্মভাবে ওয়ারিং করা, এটার সাথে মানে প্রত্যেকটা মাইলস্টোন একটার সাথে একটা এত সূক্ষ্মভাবে ওয়ারিং করা, একটা মাইলস্টোনে হয়তো সে এটা কগনিটিভে সে আপনাকে বলে এটা গরু সে চিনে দিতে পারছে, বাট আপনি যখন মাঠ দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, দূর থেকে বলছেন বাবা গরু কোনটা দেখাও, সে দেখাতে পারছে না। সে কগনিটিভে সে পারছে, বাট ভিজুয়াল ফিগার গ্রাউন্ড পারসেপশনে সে পোর বিদায় সে ওখানে দেখাতে পারছে না। তখন আপনি হচ্ছে ফার্স্টেড হয়ে গেলেন, কি ব্যাপার আমার বাচ্চা তো এটা পারে, মিসও বলেছে পারে,
তার কগনিটিভ লেভেল আগায় যাচ্ছে, কিন্তু কেন সে এটা আমার বাইরে যেয়ে পারছে না, কেন কেন সে জেনারেলাইজ করতে পারছে না, সে আইডেন্টিফিকেশন চলে আসছে, সে জেনারেলাইজ যে করতে পারছে না। আমরা যে বলি যে প্রত্যেককে পার ডে কগনিটিভের পার ডে বলি যে প্রথমে বাচ্চা আপনার হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে, তারপরে যে সে জেনারেলাইজ করতে পারবে, সে আইডেন্টিফাই করে দিতে পারছে, আমাকে আমার সামনে বসে করে দিতে পারছে যে দুইটা ফ্ল্যাশ কেটে গরু কোনটা দেখাই দিতে পারছে। কিন্তু যখন আমি ওকে পাশ দিয়ে হেঁটে নিয়ে গরুর পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, ওখানে আরো অনেক মানুষজন, অনেক বাচ্চারা খেলছে একটা বিজি গ্রাউন্ডে, সে তখন দেখাতে পারছে না। তখন আপনার প্রফেশনালের সাথে কথা বলতে হবে। অবশ্যই প্রফেশনাল তখন বুঝতে পারবে যে তার এই কগনিটিভ পার্টে সে ভালো থাকলেও তার ভিজুয়াল ফিল্ডে যে তার প্রবলেম হচ্ছে, ওইখান থেকে সে ফিগার গ্রাউন্ড পারসেপশন থেকে সে মানে ফাইন্ড আউট করতে পারছে না, কিংবা অন্য কোনো ভিজুয়াল মেমোরিতে সে রিকল করতে পারছে না, কোনো জায়গায় একটা ওয়ারিং এ প্রবলেম রয়ে গেছে। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে এর জন্য প্রফেশনালের সাথে কথা বলতে হবে। দেন যদি বলি যেটা কেন ইম্পর্টেন্ট, the visual figure ground perception allow us to pick up on detail, যেটা আমরা মানে ডেফিনেশনও দেখলাম যে অনেক ডিটেলস থেকে একটা শর্ট জিনিস পিক করে আনা। ঠিক আছে, যে একটা ডয়ারে অনেক কিছু রয়েছে, যে তোমার শার্টটা নিয়ে আসো, তোমার মোজাটা নিয়ে আসো, অনেকগুলোর মধ্যে সেগুলো পিক করে আনা। ঠিক আছে, একটা টেক্সট থেকে তুমি এখানে অনেক কিছু লেখা আছে, ওইখান থেকে যেখানে আম লেখা আমাকে খুঁজে দাও। একাডেমিকের জন্য ভিজুয়াল ফিগার গ্রাউন্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বোর্ড দেখে লেখা কপি করার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো একাডেমিকের সাইডে সাইডে সব প্রত্যেকটা কম্পোনেন্টই একাডেমিক যেমন প্রয়োজন, তার ডেইলি লিভের অন্য অ্যাক্টিভিটিগুলোর জন্য অনেক প্রয়োজন। যেহেতু এটা ইম্পর্টেন্স রয়েছে, এবং যদি আপনার বাচ্চার প্রবলেম থাকে, তাহলে আপনি এটা কিভাবে আপনার বাচ্চার সাথে কাজ করবেন, সেক্ষেত্রে আমি কিছু স্টেজে যে আমরা এখানে বলে দিচ্ছি যে প্লেস, প্রথমে যে আইসি সামথিং, প্রথমে ওকে হচ্ছে একটা রুম, একটা ছোট, বললাম যে সিম্পলি অত বিজি গ্রাউন্ডে না, কম গ্রাউন্ডে প্রথমে সিম্পলি দিয়ে প্র্যাকটিস করান রুমের মধ্যে। ঠিক আছে, যে ওকে হচ্ছে বলের ছবি দেখিয়েছেন, এখন ঘরে একটা বলের ছবি রাখেন, সাথে আর দুইটা কিংবা একটা ছবি রাখেন। তখন ওকে বলেন যে আমরা যে বলের ছবিটা দেখলাম, এখানে বলের ছবিটা কোথায় দেখাও, কিংবা যে বলা যে আমি যে জিনিসটা এই রুমে দেখছি, তুমি কি সেম জিনিসটা আমাকে দেখাতে পারবে কিনা। যদি বলে হ্যাঁ পারবো, আমরা অনেক সময় খেলি, আমরা নিজের অনেক সময় যে নর্মাল বাচ্চারা দেখবেন খেলে যে আমি কি যেটা যেটা দেখছি তুমি দেখছো কিনা, আমি একটা গোল সার্কেল দেখছি, তখন দেখা যাবে বাচ্চাটা গোল সার্কেল দেখাচ্ছে। নর্মাল বাচ্চারা দেখবেন অনেক সময় খেলে যে আমি যা দেখতে পাচ্ছি তুমি তা দেখতে পাচ্ছ কিনা, এই টাইপের খেলাটা। তারপর হচ্ছে মেক আই স্প্রে গেম, যে পুট সাম কোনো বিন, সে যে কোনো ধরনের বিন হইতে পারে কিংবা যে কোনো কিছু হতে পারে, সেটা হচ্ছে আপনি কোনো কন্টেনারে রেখে দিলেন, কিংবা কোনো লেটার একটা কন্টেনারে রাইস কোনো অনেকগুলো চালের মধ্যে রেখে দিলেন, কিংবা অনেকগুলো ডালের মধ্যে রেখে দিলেন, মানে জিনিসগুলো আপনি একটু লুকিয়ে রাখলেন। ঠিক আছে, স্মল ছোট ছোট অবজেক্ট গুলা। দেন ওকে বললেন যে এখানে যেগুলো আমি লুকিয়ে রেখেছি, এখান থেকে তুমি আমাকে ওই গরু যেটা এর আগে বলেছি যে ভিজুয়াল মেমোরিতে সে ধরে টাচ করে বুঝতে পারবে। ঠিক আছে, তো এটাও ভিজি একটা গ্রাউন্ডে রেখে দিল, অনেকগুলোর মধ্যে আমি চালের মধ্যে রেখে দিলাম, তখন যে ও ধরে ওই অনেকগুলোর মধ্যে ওইটাকে সে নিয়ে আসতে পারবে, সেটা হচ্ছে আবার ভিজুয়াল মেমোরাইজও করতে পারতে হবে তাকে, এবং ভিজুয়াল ফিগার গ্রাউন্ড পারসেপশনটাও তার সাথে লিঙ্ক, মানে এখানে যে আমরা 7টা কম্পোনেন্ট আলোচনা করব, এইগুলোর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আবার ওয়ারিং আছে। ঠিক আছে, যে একটা পারলেই যে সে ওই কাজটা কমপ্লিটলি পারবে তাও না, ওইটার সাথে আবার দেখা যায় যে ভিজুয়াল মেমোরির সাথে ভিজুয়াল ফিগার গ্রাউন্ড পারসেপশনের অনেকটা লিঙ্ক রয়েছে, যে ভিজুয়াল ফিগার মেমোরি আগে করতে পারবে, দেন সে ভিজুয়াল ফিগার গ্রাউন্ড পারসেপশনটা করতে পারবে। ঠিক আছে, দেন কমপ্লিট হিডেন পিকচার টাইপ পাজেল। আমি এখানে হচ্ছে ওকে 2টা পাজেল দিলাম। প্রথমে বললাম যে প্রথমে আমরা ওকে করিয়েছি সিম্পলি পাজেল দিয়ে, কিন্তু হচ্ছে আমি ওকে সিম্পলি পাজেলই 2 টুকরার পাজেলই 3টা একসাথে দিলাম, তুমি 2টা একসাথে দিলাম যে তুমি এগুলো এবার কমপ্লিট করো, যে 2টার মধ্যে থেকে এই 2টা আলাদা, এই 2টা আলাদা, সেটা সে কমপ্লিট করতে পারবে যদি সে তার এই স্কিলটা থাকে। ঠিক আছে, দেন অনেকগুলা আমরা হচ্ছে অনেকগুলি স্টিক কিংবা যে কোনো কালার দিয়ে, যেখানে হচ্ছে আমি রেড কালারের বাটন রাখলাম, ব্লু কালারের বাটন রাখলাম, চলো আমরা একটা স্ট্রেট লাইন করবো যেগুলো শুধু রেড কালার দিয়ে করব, সেটাও সে তাহলে অনেকগুলো কালার থেকে শুধু রেড কালার গুলো এনে আপনাকে একটা স্ট্রেট লাইন করে দিতে পারবে। ট্রাই টু কালার বাই নাম্বার অ্যাক্টিভিটি, যে যে কোনো নাম্বার অ্যাক্টিভিটিতে যে তুমি এ গুলাকে শুধু লাল রং করো, বি গুলাকে শুধু সবুজ রং করো, এই কালারফুল অ্যাক্টিভ যে কোনো কিছু নাম্বারিং করা অথবা কালার করে আমরা এই কাজগুলো ওদের সাথে মানে এই স্কিলটা ডেভেলপ করতে পারি। দেন কমপ্লিট ওয়ার্ড ফাইন্ড পাজল এন্ড জিগসো পাজল, যে অনেক পাজল থাকে যে ওয়ার্ড ফাইন্ড করে আনতে হয়,
যে একটা বিড়াল ম্যাচিং করবে কিন্তু 1 এর পরে 2 দিতে হবে, 2 এর পরে 3 দিতে হবে, 3 এর পরে 4 দিতে হবে। সেখানে সে নাম্বারেরও একটা সিকোয়েন্স পেলো এবং কমপ্লিট একটা ফিগারও হলো। এই টাইপের পাজেল গুলো করিয়েও আমরা তাদের সাথে এই মানে এই স্কিলটা নিয়ে কাজ করতে পারি। স্ক্যান এন্ড ফাইন্ড অনলি সার্টেন ওয়ার্ড ইন রিটেন টেক্সট। এই যে বললাম ব্ল্যাক বোর্ডে আপনি 2-3টা টেক্সট লিখে দেন, ওইখান থেকে যে কোনো একটাকে ওকে ফাইন্ড করতে বলেন। আপনি পেপারে লিখে দেন অথবা আপনি ফ্ল্যাশ কার্ডে করে দেন, অনেকগুলো পাশাপাশি রাখেন, ওকে ফাইন্ড আউট করে দিতে বলেন। এই ওয়েতে ডিফারেন্ট টাইমস ডিফারেন্ট ওয়েতে এবং সিভারাল টাইম বলবো, আমি বারবার বলছি যে অনেক সময় ধরে অনেক ধৈর্য নিয়ে বাচ্চার সাথে কাজ করতে হবে, দেন বাচ্চার মধ্যে আমি এই স্কিলগুলো ডেভেলপ করে দিতে পারবো। এবং তারও আগে আমি আবারও বলেছি যে তারও আগে দুইটা জিনিস আমাকে বাচ্চা চেক করে নিতে হবে, তার প্যাথোলজিক্যাল কোনো প্রবলেম রয়েছে কিনা, তার সেন্সরি কোনো ইস্যু রয়েছে কিনা, সে হাইপো সেন্সিটিভ আর হাইপার সেন্সিটিভ কিনা, ওই ইস্যুগুলো থাকলে আগে ওগুলো মিনিমাইজ করে নিতে হবে। তাহলে তার দেন হচ্ছে বাচ্চার ভিজুয়াল স্কিলগুলো নিয়ে কাজ করতে হবে। আমি এই বিষয়গুলো বারবার আপনাদেরকে রিকল করছি বিকজ অফ যাতে হচ্ছে আপনারা একটার সাথে আরেকটা পাজেল না হয়ে যান, একটার সাথে একটা পাজেল হয়ে যাতে বাচ্চা আপনি নিজে ফার্স্টেড না হয়ে যান। আমি প্যারেন্টস গ্রুপকে বলছি আপনি নিজে ফার্স্টেড না হয়ে যান, যেটার প্রভাব হয়তো আপনার নিজের ফিজিক্যাল কন্ডিশনের উপর পড়বে এবং এট দ্য ফাইনাল স্টেজে যে বাচ্চার পারফরমেন্সের উপরে যে পড়বে। দেন আজকে লাস্ট কম্পোনেন্ট যেটা আমরা আলোচনা করব, ভিজুয়াল স্পাশিয়াল রিলেশনশিপ। ঠিক আছে, আমাদের আজকে লাস্ট কম্পোনেন্ট, যে 7টা কম্পোনেন্টের মধ্যে স্কিলের মধ্যে কম্পোনেন্ট না ঠিক ভিজুয়াল স্কিলের 7টা স্কিলের মধ্যে মেজর 7টা, পার্শিয়াল 3টা রয়েছে। মেজর 7টার মধ্যে আমাদের আজকে লাস্ট ডিসকাশনের স্কিলটা হচ্ছে ভিজুয়াল স্পাশিয়াল রিলেশনশিপ। ঠিক আছে, এটা যে লিটারেচারের ভাষায় যেটা বলে যে এটা একটা স্কিল যেটা allow us to process the visual environment around us and the location of object in respect to ourselves. এখানে ছবিতে দেখা যাচ্ছে যে দুইটা বিল্ডিং পাশাপাশি আছে, এমন মানে পাশাপাশি আছে, যখন তাকে আমি হচ্ছে ওকে দাঁড় করায় দেখাবো যে কোন বিল্ডিংটা আগে, ও যে পাশ থেকে আগে আছে সেটা সে দেখাতে পারছে কিনা। ঠিক আছে, যে রিলেশন করা, নিজের সাথে অবজেক্টের রিলেশন করা। ঠিক আছে, যে আমি হচ্ছে বললাম যে তুমি তোমার কাছে তোমার সামনের যে ঘোড়াটা আছে সেটা আমাকে দাও। অনেকগুলো গাড়ি রাখলাম, ঘোড়া যে কোনো খেলনা আমি রাখলাম, একটা ওর সামনে রাখলাম, তারপরে একটা রাখলাম, তার ওর সামনের ডিরেকশনে 3টা রাখলাম, যে তোমার ইমিডিয়েট সামনে যেটা আছে ঠিক আছে ওই খেলনাটা তুমি আমাকে দাও। কিংবা হচ্ছে প্রথমে আরো ইজি করার জন্য বললাম যে প্রথমে ইজি, যে সামনে লাল খেলনাটা আমাকে দাও। সামনে যদি লাল খেলনাটা থাকে কিংবা 3টা গাড়ি যদি আপনি 3 রঙের রাখে, ওকে যদি আপনি বলেন গাড়িটা দাও, দেখা যাবে ওর পছন্দ মতো মাঝখানের গাড়িটা দিতে পারে, পিছনের গাড়িটা দিতে পারে, যে কোনো গাড়ি আপনাকে এনে দিবে। বাট ভিজুয়াল স্পাশিয়াল রিলেশন বোঝানোর জন্য যদি ওকে আপনি হচ্ছে সামনের পিছনের মানে প্রিপজিশনের ডিরেকশন গুলো বোঝাতে চান, তাহলে ভিজুয়াল স্পাশিয়াল রিলেশনটা ওকে বুঝতে হবে। একটা স্টেজে যে কগনিটিভের কিছু কাজ, রিসিপটিভের কিছু কাজে যে আমাদের বাচ্চাদেরকে প্রিপজিশনের ইউজ গুলো শেখাতে হয়, সামনে পিছনে উপরে নিচে ডানে বায়ে, তখন আপনার ভিজুয়াল মানে স্পাশিয়াল রিলেশনশিপ এই স্কিলটার প্রয়োজন হবে। যে তুমি আমার সামনে তোমার সামনের লাল ঘোড়াটা আমাকে দাও, পিছনের হলুদ গাড়িটা দাও, মাঝখানের নীল গাড়িটা দাও, ডানের গাড়িটা দাও, বামের গাড়িটা দাও, কিংবা গাড়িটা তুমি ডান দিকে রাখো, বাম দিকে রাখো, পিছনে রাখো। এই জিনিসগুলো বোঝানোর জন্য আমার ভিজুয়াল স্পাশিয়াল রিলেশনশিপটা লাগবে। ঠিক আছে, দেন যদি বলি যে ঠিক সেম ভাবে যদি দেখা যায় যে যদি বাচ্চার এই প্রবলেমটা থাকে, তো হচ্ছে বাচ্চা দেখা যাবে যে যখন এই যে বলবেন যে উপরে রেখে আসো সেটা বুঝবে না, নিচে রেখে আসো সেটা বুঝবে না, তুমি টেবিলের উপর গ্লাসটা আছে নিয়ে আসো সেটা বুঝবে না। ঠিক আছে, এই জিনিসগুলো বোঝানোর জন্য এই কম্পোনেন্টটা নিয়ে যদি দেখেন যে আপনার বাচ্চার এই জিনিসগুলো বুঝতেছে না, বুঝতে সময় নিচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার এই কম্পোনেন্টটাতে প্রবলেম রয়েছে। দেন তাকে হচ্ছে বসে বসে আস্তে আস্তে এই কম্পোনেন্টটা থেকে কাজ করতে হবে, দেন ওই আপনার হচ্ছে অন্য অ্যাক্টিভিটিতে তাকে ইনভলভ করতে হবে। এখানে বলেছে যে কেন এটা ইম্পর্টেন্ট, দ্য অ্যাবিলিটি টু ডিটারমাইন স্পেশাল রিলেশন ইজ ইম্পর্টেন্ট ইন এভরিডে টাস্ক। এভরিডে যে কোনো টাস্কে এটা ইম্পর্টেন্ট। ইউ নিড টু ইন্টারপ্রিট হোয়াট ইট মিন টু স্টার্ট ফার্স্ট ইন এ লাইন। ঠিক আছে, যে কোনো একটা লাইনও যদি করতে হয়, সে কোথায় যদি তাকে বলে যে তুমি সামনের বেঞ্চে বসো, কোনো একটা বাচ্চা যদি স্কুলে যায় যে সিট ইন দ্য ফ্রন্ট বেঞ্চ, কিংবা সিট ইন দ্য মিডল বেঞ্চ, সিট ইন দ্য রাইট সাইড, সিট ইন দ্য লেফট সাইড, তুমি আমার কাছে আসো, তুমি হ্যাঁ তুমি হচ্ছে ওর ফ্রেন্ডের নাম বলে তুমি রহিমের পাশে বসো কিংবা তুমি করিমের পাশে বসো, তুমি পিছনের বেঞ্চে যেয়ে বসো, তাহলে সে বুঝবে না যদি তার ভিজুয়াল স্পেশাল সে এই রিলেশনশিপ ইয়াটা না থাকে। ঠিক আছে, এর জন্য আমাদের
এই বিষয়গুলো দরকার। সাথে সাথে প্রবলেম সলভিং, মোটর প্ল্যানিং, বডি অ্যাওয়ারনেস এর জন্য দরকার। কেন বলছে? ওকে আমি বলছি তোমার ডান দিকে রাখো, ওকে বলছি তোমার বাম দিকে রাখো, ওকে বলছি তুমি উপরে রাখো, ঠিক আছে? বডি অ্যাওয়ারনেস, ওর ডান দিকে রাখতে পারবে না, ওর বাম দিকে সে বুঝবে না, ওর পিছনে বুঝবে না। তাহলে যখন বুঝবে না, যখন ওকে আমি বলবো যে তোমার ডানের গাড়িটা বামে রেখে রাখো, কিংবা তোমার ডানের গাড়িটা নিয়ে তুমি তোমার পিছনের বন্ধুকে দিয়ে আসো, এই প্রবলেম গুলো সে সলভ করতে পারবে না। হ্যাঁ, ও হয়তো শুনবে, শুনে হ্যাং হয়ে থাকবে, যাবে যে হেঁটে, ওই মোটর প্ল্যানিংটাও তার পসিবল হচ্ছে না। ঠিক আছে? যে সে পারে, হাঁটতেও পারছে, সে ওর বন্ধুকেও চিনে, সে যেতেও পারছে, কিন্তু এই যে আপনি বলছেন, ভিজুয়ালি বলছেন, মানে ভার্বালি বলছেন যে হচ্ছে তুমি এইটা নিয়ে পিছনের বন্ধুকে দিয়ে আসো, কিন্তু সে সেটা করতে পারছে না। সেক্ষেত্রে ওই যে আমি বললাম যে যখন প্র্যাকটিস করাবেন, ওকে কাইনেস্থেটিক মেথডে ভিজুয়ালি বলে দেখিয়ে দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে করিয়ে দেন, দেন হচ্ছে সিভারাল টাইম প্র্যাকটিস করার পরে ওকে আবার অ্যাপ্লাই করতে দেন, দেখেন ও কতটা পারে। অবশ্যই যখন সিভারাল টাইম ওকে আমরা কাইনেস্থেটিক মেথডে ভিজুয়াল কিউ দিয়ে, ভার্বাল কিউ দিয়ে শেখাবো, অবশ্যই সে এই কাজটা করতে পারবে। যখন সে এটা পারবে না, ঠিক আছে, তখন আমরা হচ্ছে ওর সাথে কিভাবে কাজ করব, কিছু টেকনিক এখানে অ্যাজ ইউজুয়াল অন্য স্কিলগুলোর মতো, যে প্লে এনি মুভমেন্ট অ্যাক্টিভিটি সাচ অ্যাজ অবস্ট্রাকল overcross or using playground equipment to the child has to move under, over, between, right, left, মানে এই যে এই কাজগুলা আমরা হচ্ছে কাইনেস্থেটিক মেথডে, সেটা রুমে হোক, প্লেগ্রাউন্ডে হোক, স্কুলে, ক্লাসরুমে হোক, এটা বলে বলে ওকে ডিরেকশন দিয়ে দিয়ে করিয়ে আমাকে পাশে এই রিলেশনটাকে বুঝিয়ে দিতে হবে। প্লে মুভমেন্ট গেমস উইথ বাউন্ডারি সাচ এস ট্র্যাক, স্কচ টেপ, হোল লুম, এগুলা দিয়ে, যে যখন আমি ওকে ডানে বলছি সে বুঝতেছে না, বাট যখন ডানে আমি মার্ক করে দিচ্ছি একটা স্কচ টেপ দিয়ে রেড কালার, বামে একটা আমি ইয়েলো কালার স্কচ টেপ দিয়ে মার্ক করে দিচ্ছি যে তুমি ডানের লালটাতে বসো, সে ডান না বুঝলেও লালটা বুঝবে, তাহলে সে বুঝবে যে এই পাশে আমি বসলাম এইটাকে ডান বলছে, সে ফিজিক্যালি বুঝবে। অ্যাট অডিটরি স্টিমুলেশন নেবে যে ডান বলছে, কিন্তু ভিজুয়ালি দেখবে লালটা বলেছে, লাল শুনবে এবং ভিজুয়ালিও দেখবে, কিন্তু ডান সে ভিজুয়ালি দেখার মতো তার কোনো স্কোপ নাই যদি তার স্কিলটা ডেভেলপ না থাকে। কিন্তু করতে করতে সেই স্কিলটা যখন ডেভেলপ হয়ে যাবে, আপনি বললেই সে ডান বুঝবে, কিন্তু যখন তার স্কিলটা নাই, তখন যতই ডান বলছেন সে বুঝতেছে না। বাট আপনি যখন বলতেছেন তোমার ডান দিকে লাল স্কোয়ারে যে বসো, তাহলে সে লাল বুঝতেছে, বাম দিকে তুমি ইয়েলো স্কোয়ারে যে বসো, সে ইয়েলো যে তখন বুঝতেছে। এর জন্য এগুলোকে ইজি করে দেন, সিম্পলি করে দেন, ও মানে অর্গানাইজলি করে দেন, যাতে ও প্রথমে আপনার সাথে পারফর্ম করতে পারে, দেন আপনি হচ্ছে স্কচটা উঠিয়ে অন্য অন্য ওয়েতে করাতে পারেন। ঠিক আছে? কমপ্লিট, আমরা অনেক সময় দাবা খেলি বাচ্চার সাথে, ঠিক আছে, ডাস্টিং খেলি, অনেক কিছু খেলি, ঠিক আছে, খেলার সময়ও যে দেখো এটা সামনের লাইন আমি সাদা করছি, ঠিক আছে, পিছনের একটা লাইন আমি হচ্ছে কালো করছি, এবার সামনের লাইন থেকে আমাকে সাদা একটা গুটি দাও, পিছনের লাইন থেকে একটা গুটি দাও, মানে ডিফারেন্ট ওয়েতে ডিরেকশন গুলো বোঝানোর জন্য ডিফারেন্ট ওয়েতে। প্লে উইথ বিল্ডিং টাইপ টয়েস, আমরা যে ব্লক বিল্ডিং করি, একটার উপরে একটা রাখি, ঠিক আছে, উডেন দিয়ে ব্লক করি, যে আগে একটা রাইট সাইডে আমি হোয়াইটটা রাখবো, লেফট সাইডে পিঙ্কটা রাখবো, কিংবা অন্য একটা কালার রাখবো। যখন বারবার বলতেছি রাইট সাইডে হোয়াইট, লেফট সাইডে পিঙ্ক, তখন সে যখন রাখতেছে, বারবার রাখতেছে, তখন কি হচ্ছে, তার ব্রেন এক কাজ করছে, নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে, তার ভিশন কাজ করছে, অডিটরি কাজ করছে, এবং কাইনেস্থেটিক মেথডে সে কাজ করছে, ধরে ধরে রাখছে, করতে করতে স্কিলটা তার মধ্যে ইনবিল্ড হয়ে যাবে। Complete projects such as model, car, or various craft kit where you have to follow descriptions such as glue this circle on the yellow square, ঠিক আছে, যে একটা ইয়েলো স্কোয়ারের মধ্যে যে কিছু খেলনা দেবে, ওইখানে গ্লু করে এই ক্রাফট খেলনাগুলো ওই ইয়েলো সার্কেলের মধ্যে রাখো, পিছনের ইয়েলোতে রাখো কিংবা সামনের ইয়েলোতে রাখো, বারবার ভিজুয়াল কিউ দিই, প্রত্যেকটা টেকনিকে বলছে আপনি তাকে ডিরেকশন গুলো শেখানোর জন্য উপরে নিচে সামনে পিছনে ভিতরে যাই হোক, আপনি ভিজুয়াল কিউ দিয়ে দেন, ডিরেকশন দিয়ে দেন, যাতে আপনার বাচ্চা ইজিলি রিসিভ করতে পারে। প্র্যাকটিস কপিং পিকচার ফ্রম পেপার, দেন ইনক্রিজ দ্য চ্যালেঞ্জ বাই কপিং ইন পিকচার ফ্রম ফার অ্যাওয়ে, যে আপনি প্রথমে বসে কপি করান, যে দেখো তুমি, আমি উপরে একটা কপি, আমরা কপি করাই বাচ্চাকে, যে এখানে একটা সার্কেল কপি করেছি, তুমি আমাকে দেখে সবগুলো সার্কেল করো, স্ট্রেট লাইন করেছি সবগুলো স্ট্রেট করো, আমি একটা ডট দিয়েছি তুমি সবগুলো ডট করো। যখন করতে পারবে তখন হচ্ছে একটু দূর থেকে দেখো আমি এখানে করেছি, তুমি আবার নিজের খাতায় করো, দেন ডান দিকে সরালেন,
ঠিক আছে, যে তোমাকে দেখো আমি দুইটা খাতার মধ্যে দুইটা দাগ দিয়ে দিয়েছি, আমি ডান দিকের সাইডে যা লিখবো তুমি ডান দিকের সাইডে তা লিখবা, আমি বাম দিকের সাইডে যা লিখবো তুমি বাম দিকের সাইডে তা লিখবা। যদি তার এই যে ভিজুয়াল স্পাশিয়াল রিলেশনটা অ্যাক্টিভ থাকে, ইনটেক থাকে, তাহলে দেখা যাবে। কারণ অনেক সময় আমরা ক্লাসরুমে বোর্ডে যখন লিখে, টিচাররা কিন্তু ডানে কিছু লেখে, বামে কিছু লেখে, উপরে কিছু লেখে, নিচে কিছু লেখে, মাঝখানে স্পেস ফাঁকা থাকে, একটা ডিরেকশন দিয়ে দেয়, ঠিক আছে। কিংবা যখন আপনি বাচ্চাকে ম্যাথ করতে দিবেন, ঠিক আছে, দেখা যাবে যখন ম্যাথের সাথে কাউন্টিং এর সাথে আমরা অবজেক্ট রিলেশন করতে দিই বাচ্চাকে, ঠিক আছে, যে এখানে টু আছে, ওই পাশে দুটো অবজেক্ট আছে, ডান পাশে লেফট সাইডে টু লেখা আছে, কিন্তু রাইট সাইডে আরেকটা টু, দুটো অবজেক্ট আছে, কিন্তু নিচে টু লেখা আছে, টু টু সে ম্যাচিং করবে, কিন্তু ডানের সাথে আমি বলতেছি যে বাম পাশে তুমি ম্যাচিং করো, ডানটার সাথে বামটা ম্যাচিং করো। যখন শুধু ভার্বালি বলছি সে বুঝতেছে না, যখন তাকে আমি করিয়ে দিচ্ছি এই যে এটা ডান পাশ এটা বাম পাশ, তখন সে আবার বুঝতে পারছে, করছে, ঠিক আছে। এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে ওকে ইনভলভ করেই আমাকে তাকে শেখাতে হবে এই রিলেশন গুলা, এই প্রত্যেকটা কম্পোনেন্টের রিলেশন। যে 5টা কম্পোনেন্ট আমরা আলোচনা করলাম প্রথম থেকে, যদি আমি আপনাদেরকে আবারও যাই, 5টা কম্পোনেন্ট যদি আপনাদেরকে আমি আরেকটু মেমোরাইজ করি, যে ভিজুয়াল, প্রথমে আমরা ভিজুয়াল মেমোরিতে আলোচনা করেছি, দেন ভিজুয়াল সিকোয়েন্সিয়াল মেমোরি আলোচনা করেছি, ভিজুয়াল মেমোরি আলোচনা করেছি, ভিজুয়াল মেমোরির সাথে ক্লোজলি রিলেটেড টু ভিজুয়াল মেমোরি যখন আপনার বাচ্চার ক্লিয়ার হয়ে যাবে, দেন ভিজুয়াল সিকোয়েন্সিয়াল মেমোরি, যে আমি মেমোরিটা তাকে রিকল করতে পারছি, এখন সিকোয়েন্স করে রিকল করবে। দেন আলোচনা করেছি আমরা ফর্ম কনসিস্টেন্সি, দেন আলোচনা করেছি আপনাদের সাথে আমরা ফর্ম কনসিস্টেন্সি, যে আমি যে কোনো প্যাটার্ন, যেই কোনো জিনিস যেইভাবে শিখেছি ওইটা আমি যেইভাবেই দেখবো, আমি যেন এটা কনসিস্টেন্সি আমি আবার আপনাকে মানে আমার যে স্টোরেজটা আছে আমি আপনাকে যেন ওই আমার অন্য যে সেন্সরি মডালিটিস গুলো আছে সেগুলোর সাথে আমি প্রসেস করে ফিডব্যাক দিতে পারি, মানে অ্যাক্ট আমি পারফর্ম করতে পারি। কারণ আমার ফাইনাল আউটকামটাই হচ্ছে যে আমি তোমাকে যেটা বলছি ওটা প্রসেস করে তুমি আমাকে আউটকাম, আমাকে লাল, আমি তোমাকে লাল চিনাইছি, তুমি আমাকে লাল আবার আমি যখন বলছি আমাকে দেখাইতে পারছো না, এটা আমার আউটকাম। যদি আমি যতই চিনি আমাকে যদি না দিতে পারো, দিন শেষে আমি বলবো যে আমি জিরো, ঠিক আছে। তো এই জিরো থেকে আপনার আউটকাম আপনার 100-এ আনতে হলে এই সবগুলো সাইড আপনাকে সমানভাবে নজরে রাখতে হবে। যে শুধু আমি বাচ্চার শুধু একটা সাইড নিয়ে কাজ করব, এইদিকে আমি খুব আগায় গেল, কিন্তু কেন সে লেখাপড়া পারছে না, কেন সে হচ্ছে একাডেমিক আগাতে পারছে না, কেন ড্রেসিং স্কিল পারছে না, কেন আমার বাচ্চা এখনো পেন্সিল ধরে লিখতে পারছে না, কেন খেতে পারছে না নিজের হাতে ধরে, খাবার মাখছে কিন্তু মুখে দিতে পারছে না, ভাতই মাখছি তরকারিটা নিয়ে একসাথে যে মিক্সড করতে হবে বুঝতেছে না, এই জিনিসগুলো, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে সাদা প্লেটে সাদা ভাত সে যে আলাদা করতে পারছে না। অনেক সময় আমাদের নিউরো ডেভেলপমেন্টের ডিজঅর্ডার বাচ্চাদের এই প্রবলেমটা কম হলেও দেখা যায় অনেক সময় অনেক অন্য অ্যাডাল্ট পেশেন্টদের এই অনেকটা প্রবলেম, বিশেষ করে স্ট্রোক পেশেন্টদের অনেক এই ফর্ম কনসিস্টেন্সির একটা প্রবলেম অনেক বেশি হয়। 4 নম্বরে আমরা আলোচনা করেছি আপনাদের সাথে চার নম্বরে ফর্ম কনসিস্টেন্সির পরে আপনাদের সাথে আলোচনা করেছি ভিজুয়াল ফিগার গ্রাউন্ড পারসেপশন, যে বিজি গ্রাউন্ড থেকে কিভাবে আমি পিক করে আনবো। কারণ হচ্ছে আমি একটা তো এত সব আমি সিম্পলি হইতে বাচ্চাকে শিখাবো, কিন্তু ওকে আমাকে যখন বিভিন্ন কাজে ইনভলভ করতে হবে আমাকে বিজি গ্রাউন্ডে দিতে হবে, বিজি ক্লাসরুমে দিতে হবে, বিজি ফ্রেন্ডদের সাথে দিতে হবে, প্লে গ্রাউন্ডে দিতে হবে। সো ওইখান থেকে সে আমাকে জিনিসটা পিক করতে পারছি কিনা। 5 নম্বরে আমরা সর্বশেষ যেটা আলোচনা করেছি ভিজুয়াল স্পাশিয়াল রিলেশনশিপ, ঠিক আছে, যেটা হচ্ছে যে প্রত্যেকটা অবজেক্টের সাথে নিজের রিলেশনটা, আমি ওকে কিছু একটা ওর সাথে রিলেশন মেনটেন করে করতে বলছি, সে করতে পারছে কিনা। তোমার সামনে রাখো, পিছনে রাখো, ডানে রাখো, বাঁয়ে রাখো, উপরে রাখো, তুমি দাঁড়াও, বডি অ্যাওয়ারনেস, তুমি দাঁড়াও, তুমি বসো সে নিজের সাথে, তুমি আমার পিছনে এসে বসো, তুমি চেয়ারের উপরে বসো, তুমি চেয়ারের নিচে বসো, বক্সটার উপরে বসো, ছোট বক্সে বসো, বড় বক্সে বসো, এই যে রিলেশন গুলো সে করতে পারছে কিনা, এই বিষয়গুলো আমাদের এই কম্পোনেন্ট গুলো মানে শেখানোর জন্য, বাচ্চাদের মধ্যে দেওয়ার জন্য। হ্যাঁ, যখন আমরা এই প্রবলেম গুলো দেখবো, এই ইস্যু গুলো নিয়েও কিংবা এই প্রবলেম গুলো নিয়ে হয়তো আমরা ইস্যুগুলো আমরা প্যারেন্টস আমরা নিজেরা ফাইন্ড আউট করতেও পারি বা নাও করতে পারি। আমাদের অনেক প্যারেন্টস দেখা যাবে যে হ্যাঁ এই প্রবলেমটা হচ্ছে, আপনারা অবশ্যই প্রত্যেকে দেখা যায় এখন নেট অ্যাভেলেবল, গুগলে সার্চ করলে এই প্রবলেমটা কেন হচ্ছে আমরা বুঝতে পারবো। হয়তো টার্মিনোলজি না বুঝলেও এই টার্মিনোলজিটা নিয়ে আপনি প্রফেশনালের সাথে কথা বলতে পারবেন। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়। নেক্সটে আমি নেক্সট আরো কম্পোনেন্ট গুলো এবং এগুলার ডেমনস্ট্রেশন সহ কোনো ভিডিও সহ চেষ্টা করবো আমরা আমাদের নেক্সট এপিসোডটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। থ্যাংক ইউ সাইদ ভাই, যদি আপনার কিছু বলার থাকে। অনেক 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 ধন্যবাদ। আসলে চমৎকার একটা আলোচনা ছিল। আমার মনে হয় যে শুধু টপিকটা দেখে এটাকে আপনি ক্লোজ করবো আমরা ইয়েটা
স্লাইড শেয়ারিংটা। হ্যাঁ হ্যাঁ শিওর। আমি বলছিলাম যে টপিকটা দেখে আমরা যতটা বুঝতে পেরেছিলাম কিনা জানি না সবাই, কিন্তু আলোচনাটা খুব বেশি প্রাণবন্ত ছিল, কারণ আপনি খুব ডিটেল আলোচনা করেছেন। এবং সবচেয়ে যেটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটি বিষয়ে বলার সাথে সাথে, কারণ এটা তো খুবই একাডেমিক একটা আলোচনা ছিল, একেবারে বই পুস্তকের ব্যাপার, তাই না? মানে ডেফিনেশন, টার্মস কিভাবে হয় না হয়, এই জিনিসগুলো। তো সেটার সাথে সাথে আপনার প্রত্যেকটার সাথেই আপনি যেভাবে উদাহরণ দিয়েছেন, যেভাবে আপনার অভিজ্ঞতা থেকে বাচ্চারা সাধারণত কি করে সেগুলো বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং খুব পরিষ্কারভাবে আমি বুঝতে পেরেছি। সে কারণে আমার মনে হয় যে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন যে আরেকটা পর্বে গিয়ে মানে বাকিটা বলা, মানে বাকিটা বলবেন, সেটা আমার মনে হয় খুবই আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা আরেকটু বুঝতে পারবো। আর সবসময় যেটা হয় যে আমরা যখন প্যারেন্টসরা যখনই শুনি, স্বাভাবিকভাবেই কিন্তু আমার নিজ নিজ বাচ্চার সাথে আমরা মেলানোর চেষ্টা করি জিনিসগুলো, যে আমার বাচ্চা এটা করে কিনা, আমার বাচ্চা না। আমাদের প্যারেন্টসরা যখন আসেন, মানে আমরা যখন আসি, আমিও তো একজন প্যারেন্ট, যখন আসি তখন কিন্তু আমরা সাধারণত আমরা যে প্যারেন্টস ট্রেনিং করছি তখন ওখানে কিন্তু বারবার একটা প্রসঙ্গে চলে আসে যে এইটা আমার বাচ্চা কিভাবে করে, সে পারে কি পারে না, তাকে করানো হয়েছে কি নাকি নট এক্সপোজার করানো হয় নাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা খুব দ্রুতই আপনার সাথে আর একটা সেশন, এটা একটা সেকেন্ড এপিসোড আপনার সময় সুযোগ মতো করে আমরা সেটা সবাইকে জানিয়ে দিব, এবং যেন সবাই এটার সেকেন্ড পার্টটা দেখতে পারে এবং বাকি বিষয়গুলো জানতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য, এবং এভাবে আমাদেরকে বিষয়গুলো পরিষ্কার করে আমাদেরকে সাহায্য করার জন্য। ভালো আপনাকেও ধন্যবাদ ভাইয়া, দেখা হবে নেক্সট এপিসোডে। জি। ধন্যবাদ।